হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি ড্রামা দ্বিতীয় পার্টের গল্প শোনাতে চলেছি। এই পার্টে আমি তার এপিসোড থেকে এক্সপ্লেন করব। এই পার্টে অনেক কিছুই উল্টে পাল্টে গিয়েছে। আমাদের ম্যামেও অন্য কাউকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। মুশিংয়ের ভালোবাসার মানুষটি এভাবে হারিয়ে যাবে মুশিং একবারও কল্পনাও করতে পারেনি। তো চলুন দেখে আসা যাক এই পার্টে ঠিক কি হয়েছিল, কেন মিয়াও চোখের পলকে এভাবে পাল্টে গেল আর মুশিংকে কিভাবেই বা নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসবে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মুইয়াও এসে লুফিকে জিজ্ঞেস করে, আমরা অনেক দিন থেকে একসঙ্গে পথ চলছি, অনেক বছর হয়ে গিয়েছে, কিন্তু কখনো তুমি তোমার পাস্টের কথা আমাকে বলো না। কিন্তু আমার সমস্ত পাস্টের কথাই তুমি জানো, তাহলে কি তুমি আমাকে বন্ধু ভাবো না? লুফি তখন ইতস্তত বোধ করে। মুইয়াও বলে, ঠিক আছে, তুমি আরো সময় নাও, কিন্তু আমি তোমার খুব কাছের একজন বন্ধু। এদিকে মিয়াও ঘরের ভিতরে দরজা দিয়ে চুইয়ের সঙ্গে কথা বলছিল। ও যে চুইকে নিজের সাথে রেখেছে তা কিন্তু এখনো পর্যন্ত মুইয়াও জানে না। মিয়াও যখন বুঝতে পারে মুইয়াও এদিকেই আসছে, তখনও চুইকে বলে, একদম চুপ, লুকিয়ে পড়ো। কিন্তু কোথায় লুকাবো তোমাকে? এর ভিতরেই চলে আসে মুইয়াও তখন মিয়াওকে বলে, আমরা এখনই এখান থেকে চলে যাব, তাই তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। কিন্তু তোমার হাতে এটা কি? তখন মিয়াও দেখে ওর হাতে একটা বাঁশের পিঠ চুলকানোর স্টিক। ও বলে, ও আচ্ছা, এটা দিয়ে তো আমি পিঠ, হাত পা এগুলোই চুলকাচ্ছিলাম, আমার অনেক পিঠ চুলকাচ্ছিল এজন্য। তখন মুইয়া ওকে বলে, দ্রুতই রেডি হয়ে বাইরে বের হয়ে আসো। ও তখন চুইকে বলে, তুমি আর কিছু পেলে না? এরকম পিঠ চুলকানোর একটা লাঠি হতে কে বলেছিল তোমাকে? এখন আমি তোমাকে কোথায় লুকিয়ে নিয়ে যাব? এরপরে ওর কাপড় টাপড়গুলো গুছিয়ে বাহিরে আসে। সবারই ছোট ছোট ব্যাগ ছিল, কিন্তু মিয়াও পুরো ওর লেপ কম্বল সবকিছুই সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। তখন মুইয়াওকে বলে, এত কিছু কি তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে? এত কিছু কিভাবে নিয়ে যাবে? আমরা তো যাচ্ছি ডেমন হান্টিং এর জন্য, সেখানে এত কিছু নিয়ে গেলে তো হবে না। মিয়াও এর হাত থেকে তখন পিঠ চুলকানোর লাঠিটা পড়ে যায়। লাঠিটা উপরে তোলে। মুইয়াও বলে, এই লাঠিটাকে কি দরকার? আমি বুঝতে পেরেছি এটাকে, কিন্তু একে বলে দাও তোমার মাথার চুলের কাটা হয়ে যেতে, কারণ এই লাঠিটা দেখতে খুবই বিশ্রী, এর থেকে তোমার মাথার চুলের কাটাটাই বেশি সুন্দর। তখন মিয়াও বলে, জিজিয়া, তার মানে তুমি জানতে যে এটা চুই? ইভেন ও মুশিংকে বলে, তুমি তোমার দিদিকে বলে দিয়েছো নাকি? মুশিং বলে, আমি তো জানি না। মুশিং তখন চুইকে বলে, যাও, এবার তুমি আসল রূপে ফিরে এসো। চুই হিউম্যান ফর্মে ফিরে এসে তো সেই নাচানাচি শুরু করে দেয়, কারণ ওকে মুইয়াও মেনে নিয়েছে। এদিকে ফুইও কিন্তু অনেক আগে থেকে জানতো চুই এদের সঙ্গেই আছে। তখন লুফি মুইয়াওকে জিজ্ঞেস করে, তুমি ওকে মেনে নিলে যে? তখন মুইয়াও বলে, ও ছোট্ট একটা ডেমন, ও তো কারো কোনো ক্ষতি করছে না, আর যতক্ষণ ওকে সাথে নিয়ে আমরা সবাই ভালো আছি ততক্ষণ ওকে সাথে নিতে তো কোনো আপত্তি নেই। এরপরে ওরা একটা পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে পথ চলতে শুরু করে। ওরা এই পথ বরাবর এবার হান্টিং এর জন্য বের হয়েছে। মিয়াও বলে, আমাদের আর কতক্ষণ হাঁটতে হবে? মুশিং বলে, হয়তো বা 5-6 দিন, না হলে 5-6 বছর। মিয়াও বলে, আমার সঙ্গে মজা করছো? এরপরে গহীন জঙ্গলের ভিতরে ওরা একটা পান্ডার স্ট্যাচু দেখতে পায়। স্ট্যাচু দেখে ওরা সবাই থেমে গিয়ে বলে, এটা এখানে? মুশিং বলে, এত গভীর জঙ্গলে এই স্ট্যাচু কে রেখেছে? মুইয়াও বলে, ভালোই হয়েছে, আমরা একে মার্ক করেই চলতে পারবো। তখন লুফি বলে, হ্যাঁ ঠিক আছে, চলো এখন আমরা সামনের দিকে এগোই আর ওখানে গিয়ে বিশ্রাম নিব। তবে যখন মুশিং বলেছিল গভীর জঙ্গলে এই স্ট্যাচুটা কে রাখলো, এই কথাটা খুব ভালোভাবে মনে ছিল কিন্তু মিয়াওয়ের। এরপরে ওরা হেঁটে আবারও দেখে সেম জায়গায় চলে এসেছে। এটা ছিল একটা সার্কেলের মতো। মিয়াও বলে, আরও একটা স্ট্যাচু নাকি? ওরা সবাই বলে, এই গভীর জঙ্গলে স্ট্যাচু কে রাখলো? মূলত মুশিংয়ের মুখ থেকে এই কথাটা বের হয়েছিল। মিয়াও বলে, আগেও না আমরা একটা স্ট্যাচু দেখলাম, এটা তো দ্বিতীয় স্ট্যাচু, চলো এই পথ বরাবর এগোয়। এবার ওরা ঘুরে এসে আবারও সেখানেই আসে যেখান দিয়ে একটু আগেই ওরা ঘুরে গেল। মিয়াও বলে, এই 3 নম্বর বার আমরা এই পান্ডাটাকে দেখলাম। তখন মুয়াও বলে যে এই গভীর জঙ্গলে স্ট্যাচুটা কে রেখেছে? ভালোই হলো, এটাকে মার্ক করেই আমরা চলতে পারবো। মিয়াও বলে, কিন্তু আমরা না 3 বার এই স্ট্যাচুটা দেখেছি, তোমাদের মনে নেই? ওরা তখন সবাই বলে, 3 বার কই? এই তো প্রথমেই আমরা এই স্ট্যাচুটা দেখছি। তুমি মনে হয় অধিক পথ ভ্রমণ করার কারণে অনেকখানি ক্লান্ত হয়ে পড়েছো, এজন্য বোধহয় তোমার কাছে এরকম মনে হচ্ছে।
তখন মিয়াও মিয়াও বলে দাঁড়াও, আমি ওই স্ট্যাচুর কানে একটা ফুল গুজে দিয়ে যাব। এরপরে ও একটা ফুল গুজে দেয় ওই স্ট্যাচুর কানে। ও শুধুমাত্র এটা দেখার চেষ্টা করছিল যে সেম স্ট্যাচুটাই ওরা বারবার ঘুরে আসছে কিনা। এরপরে ওরা আবারও ঘুরে এসে দেখতে পায় যে হ্যাঁ, ওরা তো সেম স্ট্যাচুটার কাছেই এসেছে, কিন্তু এবারও কারোরই এটা মনে থাকে না। শুধুমাত্র মিয়াও মিয়াওয়ের একারই মনে থাকে যে ওই স্ট্যাচুটার কানে একটু আগে ফুল গুজে দিয়ে গিয়েছিল। ও সবাইকে বলার চেষ্টা করে এই 4 নম্বর বার আমরা এই স্ট্যাচুটা দেখছি, তোমাদের কারোর কি মনে পড়ছে না? ওরা আবারও আগের মতো সেমই কথা বলে। ওরা ওকে বলে যে তুমি হয়তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো। হঠাৎ করে মিয়াও মিয়াও দেখে ওর পাশে আর কেউ নেই, 4 জনই গায়েব হয়ে গিয়েছে। তখনই ও চারিদিকে জিসিদের ডাকতে থাকে। হঠাৎ ওর সঙ্গে এলোমেলো কিছু একটা হয়ে যায় আর ওকে উপন্যাসের লাস্ট পার্ট দেখানো হয়, যেখানে দেখানো হয়েছিল মুইয়াও একটা ছুরি ধরেছিল লুফুইয়ের গলায় আর ওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে আদৌ কখনো ভালোবেসেছিলে? লুফুই ওকে এটা বলে যে কখনোই তোমাকে ভালোবাসিনি, শুধুমাত্র স্বার্থ উদ্ধারের জন্যই আমি তোমার সঙ্গে ছিলাম। ওর দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য মুশেং তার নিজের তরবারি দিয়ে লুফুইকে মেরে ফেলেছিল। এতে মুইয়াও খুব আঘাত পেলেও মুশেং তার দিদিকে এটা বলেছিল ও একটা ধোঁকাবাজ আর সেজন্যই ওকে মেরে দিয়েছি, ওর জন্য একটু আক্ষেপ করো না। কিন্তু তখনই দিদির সামনে ডেমন রূপে চলে এসেছিল মুশেং আর ওর দিদি একদম শেষে মুশেংয়ের আসল রূপ দেখতে পেয়েছিল। তখন দুই ভাই বোনের ভিতরেই ঝামেলা শুরু হয়েছিল। আর এই সমস্ত দৃশ্য একটা বইয়ের পাতার উপর দাঁড়িয়েই দেখতে পাচ্ছিল মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও তখন দেখে ওর সামনে ওই পান্ডা স্ট্যাচুটা বসে আছে। মিয়াও মিয়াও বলে সিস্টেম, তাহলে তুমি কি পান্ডা স্ট্যাচু? তখন সিস্টেম কথা বলে ওঠে বলে আমি পান্ডা স্ট্যাচু নই, সিস্টেম যে কোনো রূপেই পরিবর্তিত হতে পারে। সিস্টেম মিয়াও মিয়াওকে এটা বলে যে তুমি মূল প্লট থেকে সরে গিয়েছো, তোমাকে ইম্পেরিয়াল ক্যাপিটালে যাওয়ার কথা ছিল উপন্যাস অনুযায়ী, এখন তোমরা যে জায়গায় আছো এটা উপন্যাসের কোথাও লেখা নেই, এজন্য একটা এরর হয়ে গিয়েছে আর একটা জায়গায় তুমি বারবার ঘুরপাক খাচ্ছ। এখন তুমি যদি মেইন প্লটে ব্যাক না করো তাহলে তুমি ওই সার্কেলের ভিতরে আটকে যাবে। মিয়াও মিয়াও বুঝতে পারে ও যেহেতু উপন্যাসের বাইরের একটা প্লটে চলে গিয়েছে আর সেজন্যই এই জঙ্গলের ভিতরেও বারবার ঘুরছিল, যেটা আর কারোর মনে ছিল না। তখনই ওর জ্ঞান ফিরে আসে এবং ওর সাথে সাথে মুইয়াওকে জড়িয়ে ধরে বলে যা কিছু হয়ে যাক না কেন তুমি আমাকে কথা দাও যে আমরা 4 জন কেউ কাউকে কখনো ভুল বুঝবো না। আর মুইয়াও জিজি আর লুফুই তোমাকে সত্যিই খুব পছন্দ করে, তাই ওকে কখনো ভুল বোঝো না। ওরা লজ্জায় পড়ে যায়। এরপরে ও সবাইকে বলে আমরা 4 জন একটা টিম আর আমরা কখনোই কোনো ভুল করব না। এর ঠিক কিছুক্ষণ পরে মুইয়াওয়ের কাছে একটা পাখি এসে একটা টোকেন দিয়ে যায়। এটা ছিল ইম্পেরিয়াল টোকেন এবং এটা মহারানীর যাও ওদেরকে পাঠিয়েছে, সাথে এটাও বলে দিয়েছে এক্ষুনি ওদেরকে ইম্পেরিয়াল ক্যাপিটালে ফিরতে হবে। মিয়াও মিয়াও বুঝতে পারে যে সিস্টেম এখন ওদেরকে মূল প্লটে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই টোকেনটা পাঠিয়েছে। মিয়াও মিয়াওর তখন মনে মনে একটু ভয় লাগে, কারণ ইম্পেরিয়াল ক্যাপিটালে যাওয়ার পরে এদের 4 জনের ভিতরে উপন্যাস অনুযায়ী একটা ভাঙন ধরবে। ও কি সেই ভাঙনটা আদৌ মিটমাট করতে পারবে? এখন রাত্রেবেলা ওরা চিন্তা করছিল যে ইম্পেরিয়াল ক্যাপিটালে যেতে গেলে অনেক দিন টাইম লাগবে, কিভাবে ওরা যাবে। মিয়াও মিয়াও বলে আমরা ক্যারেজে করে যাব, কিন্তু ক্যারেজে করে যেতে সব থেকে বেশি টাইম লাগবে আর মিয়াও মিয়াও এই টাইমটা লাগবে বলেই ক্যারেজে করে যেতে চেয়েছে। এরপরে মিয়াও মিয়াও রাত্রেবেলায় এসে জিজ্ঞেস করে মুশেংকে ছোটবেলার কথা। মুশেং তখন বলে আমার তেমন কিছুই মনে নেই, শুধু মনে আছে ছোট্টবেলায় আমার মাথায় কে যেন এই হেয়ার ব্যান্ডটা বেঁধে দিয়েছিল আর সেজন্যই তো আমি হাফ ডেমন হয়ে গিয়েছি, বোধহয় এটা আমাকে রক্ষা করবে এজন্য। মিয়াও মিয়াও ওর মায়ের কথা ওকে জিজ্ঞেস করলে কোনো কিছুই বলতে পারে না মুশেং, আরও রেগে গিয়ে বলে এইসব কথা ছাড়ো। পরদিন সকালবেলা লুফুই এসে মুইয়াওকে বলে আমি দেখলাম ঝিলের পাড়ে একা একা বসে আছে মিয়াও মিয়াও, আর দেখে মনে হচ্ছে ওর খুবই মন খারাপ। মুশেংকে তখন মুইয়াও বলে তুমি কি কোনো কিছু বলেছো ওকে? তখন মুশেং বলে কই না তো, আমি তো কোনো কিছু বলিনি। মুইয়াও মুশেংকে বলে এখনই যাও ওর কাছে, গিয়ে ওর অভিমান ভাঙাও। মুশেং তখন দেখে যে এখানকার কিছু ছেলেমেয়েরা ড্রাগন ফ্লাই উড়াচ্ছিল। এদিকে মিয়াও মিয়াও চুপ করে বসে থাকলে ওকে চুই চুই জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, এরকম মন খারাপ করে বসে আছো কেন? মিয়াও মিয়াও বলে জানি না কি হয়েছে, মনে হচ্ছে আমার মনের ভিতরে একটা পাথর বিঁধে আছে। তখন মিয়াও মিয়াওকে চুই চুই বলে এটা তো খুবই সিরিয়াস, এক্ষুনি ওটাকে বের করো। তখন মিয়াও মিয়াও বলে আরে এটা একটা মেটাফোর। ঠিক তখনই ওখানে চলে আসে মুশেং। মুশেং এসে ওকে বলে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। এটা বলে মিয়াও মিয়াওয়ের হাত ধরে একটা ফুল বাগানে নিয়ে আসে। এখানে আসার পরে মিয়াও মিয়াওয়ের মন অর্ধেক ভালো হয়ে যায়। মুশেং তখন ওর হাতে একটা ড্রাগন ফ্লাই দেওয়ার বলে এটাকে উড়াও, কিন্তু ও উড়াতে গিয়ে এটা উড়াতে পারে না। যখনই মিয়াও মিয়াও ওটাকে ওড়ানোর চেষ্টা করে ঠিক তখনই কিছু দূর উড়েই ওটা নিচে পড়ে যায়।
এরপরে মিয়াও মিয়াওকে মুশেং বলে, আমি কিন্তু তোমার জন্য নিজে এটা বানিয়ে আনিনি, দিদি আমাকে বলেছিল আর সেজন্যই তো আমি এটাকে নিয়ে এলাম। তখন মিয়াও মিয়াওকে চুই চুই বলে, মোটেও না, সে কিন্তু নিজেই তোমার জন্য অনেক কেয়ার করে বলেই তোমার জন্য নিজে থেকে ওটা বানিয়ে এনেছে। এরপরে মুশেং বলে, ওটা আমার কাছে দাও, আমি ওড়াচ্ছি। মুশেং ওটাকে উড়িয়ে দিলে ওই ড্রাগন ফ্লাইটা অনেক দূরে উড়ে যায়। সাথে সাথে চুই চুই অনেক খুশি হয়ে নিজের রূপ বদলে অনেকগুলো বাঁশের পাতা হয়ে ঘুরতে থাকে, কিন্তু কিছুক্ষণ ওড়ার পরে ওটা আবারও নিচে এসে পড়ে যায়। মিয়াও মিয়াও বলে, এটা পড়ে গেল কেন? আর তখনই ও দেখতে পায় যে মুশেংয়ের হাতে একটা কবজ আছে। ও বুঝতে পারে মুশেং কবজ দিয়ে ওটাকে উড়িয়েছিল, কারণ এই ড্রাগন ফ্লাইটার শেপ একদমই ঠিক ছিল না। এটাকে ওড়ালেও এ তো উড়বে না, শুধুমাত্র কবজ দিয়েই এটাকে ওড়ানো সম্ভব। মিয়াও মিয়াও বলে, তোমার এই কবজের কোনো দরকার ছিল না। যদি এই ড্রাগন ফ্লাইয়ের আকারটা ঠিক হতো তাহলে বাতাস যেদিকে যেত ও সেটাকেই ফলো করে বাতাসের দিকেই উড়তে শুরু করতো। এরপরে ওরা আবারও পথ চলতে শুরু করে। ওরা চারজন কথা বলছিল যে কেন ওদেরকে মহারানী যাও ডেকে পাঠালো, ওরা কিছুই বুঝতে পারে না। কিন্তু লুফুই মুইয়াওকে বলে, যাই হয়ে যাক না কেন আমি সবসময় মুইয়াও তোমার সাথে আছি। মুশেং বলে, আমিও আছি। আর ঠিক তখনই ঘুম ভেঙে যায় মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও ঘুম ঘুম কণ্ঠে বলে, আমিও আছি। এরপরে পথে আরও একটা জায়গায় ওরা রেস্ট নেওয়ার জন্য নামে। এখান থেকে যখন ওরা চলে যাচ্ছিল ঠিক তখনই লুফুইকে আলাদা করে ডেকে মিয়াও মিয়াও বলে, তুমি যখন শহরে যাবে তখন নিজেকে একটু আড়াল রাখার চেষ্টা করবে। অনেক সুন্দর সুন্দর মেয়েরা তোমার দিকে তাকিয়ে তোমাকে কিন্তু বশ করতে চাইবে। তুমি অনেক সুন্দর তো, তাই তুমি তাদের দিকে বেশি তাকাবে না। আমার এই কথাটা মনে রেখো। মনে রেখো তোমার কিন্তু প্রেমের বিষয়ে একটু দুর্যোগ আছে, আর এই দুর্যোগ তোমাকে কাটিয়ে উঠতেই হবে। আসলে ও তো উপন্যাসে এটা পড়েছে, সেজন্য এটা ওর মনে আছে। এরপরে রাত গড়িয়ে দিন হয়, এভাবেই ওরা চলতে থাকে। কখনো ক্যারেজে করে তো কখনো ঘোড়ার গাড়িতে করে, আর কখনো পাহাড়ে তো কখনো জঙ্গলে। আর নিজেদের এর ভিতরেই বন্ডিংটা অনেক সুন্দরও করে ফেলেছিল। এরপরে ওরা ইম্পেরিয়াল সিটিতেই প্রবেশ করে। অল্প কিছু খাওয়ার জন্য ওরা ছোটোখাটো একটা ধাবায় এসে বিশ্রাম গ্রহণ করে। এখানে মিয়াও মিয়াও বলে, তোমাদের সবার সঙ্গে আমার একটা স্পেশাল কথা আছে। চুই চুই, তুমিও তোমার স্বরূপে ফিরে এসো, তোমাকেও এই কথাগুলো শুনতে হবে। এরপরে ও বলে, আমরা আগেই বলেছি যে আমরা সবাই সবাইকে বিশ্বাস করব, তোমরা কিন্তু তোমাদের প্রমিস কখনোই ভাঙবে না। কিন্তু আমার আরও একটা কথা আছে, আর তা হলো আমরা চারজন মিলে একটা টিম, আমাদের টিমের একটা নাম হওয়া উচিত। কি বলো, তোমাদের কি কোনো সাজেশন আছে? যদি না থাকে তাহলে আমি কিন্তু নিজেই সাজেস্ট করতে পারি। ওরা সবাই বলে, আমরা তো একসঙ্গেই আছি, নামের কি প্রয়োজন? মিয়াও মিয়াও বলেন, না, নামের প্রয়োজন আছে। মিয়াও মিয়াও বলে, আমাদের টিমের নাম হলো 4 ব্যাম্বো মেম্বার্স। কেমন হলো নামটা, সুন্দর না? 4 জন বাস মাস্টার। তখন চুই চুই বলে, কিন্তু তোমরা 4 জন তো, আমাকে তো বাদ দিয়ে দিলে। মিয়াও মিয়াও বলে, তোমাকে তো বাদ দেয়নি, কারণ তুমিই তো বাস। আমরা 4 জন আর তুমি ব্যাম্বো, তো 4 ব্যাম্বো মাস্টার্স। সুন্দর না নামটা? চুই চুই বলে, ও আচ্ছা, হ্যাঁ তাই তো, কিন্তু আমি তো এখনো পরিপূর্ণ বাস হইনি, আমি তো শুধু একটা গোড়া মাত্র। চুই চুইকেও বলে, হ্যাঁ কিন্তু তুমি একদিন তো অনেক বড় বাস হয়ে যাবে, আর তোমার আসল পরিচয় তো বাসই হবে, সেজন্য মন খারাপ করার কোনো মানেই নেই। এরপরে ও বলে, আমাদের একটা পতাকাও আমি তৈরি করেছি, এটা হলো আমাদের পতাকা। আর এই পতাকা দেখে সবারই অনেক হাসি পাচ্ছিল, কিন্তু ওর এইসব কিউটনেস দেখে ওর দিকে তাকিয়েই ছিল কেবল মুশেং। মুশেংয়ের তো ভীষণ ভালো লাগছিল, আর চুই চুইয়ের সঙ্গে বাচ্চামি করছিল মিয়াও মিয়াও। এদের দুটোকেই সমানে বাচ্চা মনে হতো। এরপরে মিয়াও মিয়াও ওদের একটা লোগোও তৈরি করেছে, আর সেটা দেখতে অনেক কিউট ছিল। সেটা ও সবাইকে দিয়ে বলে যে এটা আমাদের জামায় লাগাতে হবে। মুইয়াও বলে, এটা কি লাগাতেই হবে? মিয়াও মিয়াও বলে, লাগাতে হবে কি, ওই দেখো অলরেডি কিন্তু নিচের গায়ে লুফুই ভাইয়া অলরেডি লাগিয়ে নিয়েছে, তো তোমরা আর দেরি করছো কেন, তোমরা সবাই লাগিয়ে নাও। এরপরে সবাই ওটাকে নিজেদের জামার সঙ্গে বেঁধে নেয়। তখন মুশেং বলে, কিন্তু আমি এটাকে আমার কোথাও লাগাতে পারবো না। মিয়াও মিয়াও বলে, লাগাতে পারবে না মানে? অবশ্যই পারবে। এটা বলে চুই চুই আর মিয়াও মিয়াও দুজনে ধরে ওটাকে ওর মাথায় লাগিয়ে দেয়। বেচারা মুশেং তখন কি বলবে, বাচ্চামি একটা ভালোবাসার মানুষ পেয়েছে, তার এইসব বাচ্চামি তো তাকে দেখতেই হবে, বরং এসব দেখতেই ওর আরও বেশি খুশি খুশি লাগতো। এরপরে আমাদের রাজপ্রাসাদ দেখানো হয়। রাজপ্রাসাদের শুরুতেই আমাদের একটা রাজকীয় ক্যারেক্টার দেখানো হয়, এর নাম হচ্ছে মার্কেও চাও। একে একটু মনে রাখবেন, পরে এই ব্যাটা কিন্তু অনেক বেশি ঝামেলা সৃষ্টি করবে, কিন্তু এ আসলে খুবই ভালো একটা ছেলে, এটুকু মনে রাখলেই হচ্ছে। তো আজকে দেখা যায় এরা 4 জন অবশেষে রাজপ্রাসাদে ঢোকার উদ্দেশ্যে ক্যাপিটাল সিটিতে প্রবেশ করেছে। এদিকে আমাদের মহাকাশ মন্ত্রণালয় দেখানো হয়।
এখানে একটা পাথরের ভিতরে একটা অস্ত্র বিধে আছে এবং এটা প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে এভাবেই বিধে আছে। একজন ওল্ড মাস্টার বলে এই রেড ক্রিসেন্টের পাথরটা আজকে বেশি নড়াচড়া করছে। এখান থেকে অনেক বছর আগে মু ফ্যামিলির মাস্টারের হাত থেকে এটা এই পাথরের ভিতরে গেঁথে গিয়েছিল। অবশেষে মনে হয় এর নিজের মাস্টারকে ফিরে পেতে চলেছে, এজন্য এই ক্রিসেন্ট পাথরটা আজকে বেশি নড়াচড়া করছে। আমার মনে হয় মু ফ্যামিলির কেউ এখানে প্রবেশ করেছে এই শহরে এবং খুব দ্রুতই এই অস্ত্রটা তারই হয়ে যাবে। এদিকে আমাদের বাজারের দৃশ্য দেখানো হয়। মুইয়াও এদের দুজনকে বলে তোমরা যাও, আমরা এদিকে ইনের সন্ধান করি, কারণ আমাদেরকে তো বেশ কয়েকদিন এখানে থাকতেই হবে। এটা বলে ও লুফুইকে খোঁজার উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে মিয়াও মিয়াও এবং মুশেং দুজন একসঙ্গে ঘুরতে শুরু করে। মিয়াও মিয়াও একটি বাজারে একটা অনেক সুন্দর ড্রিম ক্যাচার দেখে থেমে গিয়ে বলে এই ড্রিম ক্যাচারটা কিনবো। তখনই ওই লোকের কাছে জিজ্ঞেস করে এটার দাম কত। তখন দোকানি বলে এটার দাম 2 টাকা। মিয়াও মিয়াও বলে কি 2 টাকা, এত দাম বেশি? এটার দাম তো 1 টাকা। রাজধানী শহর বলে কি দাম বেশি চাচ্ছেন? আমরাও কিন্তু এখানকার স্থানীয়, এমন ভাববেন না বাইরে থেকে এসেছি। ওই দোকানি বলে না না, তবুও আমি 1 টাকায় দিতে পারবো না, এটার দাম 2 টাকা। মিয়াও মিয়াও তখন ওখান থেকে মুফেংকে নিয়ে চলে আসে। মুশেং তখন বলে ওটা নিবে না, তোমার তো পছন্দ হয়েছিল। মিয়াও মিয়াও বলে হ্যাঁ নিব তো, কিন্তু এভাবে চলে আসলে দেখবে ওই লোক পিছন থেকে আমাদের আবার ডাকবে দেওয়ার জন্য। এটা একটা কৌশল, এটাকেই ফলো করতে হয়। কিন্তু পিছন থেকে দেখা যায় অন্য একটি লোক এসে ওই ড্রিম ক্যাচারটা পছন্দ করে এবং ওটাকে দাম দিয়ে কিনে নিয়ে চলে যায়। তখন মিয়াও মিয়াওকে মুশেং বলে অনেকক্ষণ তো হয়ে গেল, লোকটা তো আমাদেরকে পিছন থেকে ডাকছে না। মিয়াও মিয়াও তখন পিছন ফেলে দেখে অন্য একটি লোক ওটাকে 2 টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে। ও তখন সামনের দিকে ফিরে বলে এখানকার লোকজন দেখে খুব বড় লোক, এভাবে কিনে নিয়ে গেল কেন দোকানি আমাদেরকে পিছন থেকে ডাকবে। তখন মুশেং বলে তোমার এই স্ট্র্যাটেজি কোনো কাজেই লাগলো না। মিয়াও মিয়াও খুব রাগ করে তখন সামনের দিকে হাঁটা ধরে। আর মুশেং তখন পিছনের দিকে এগিয়ে এসে ওই মহিলা এবং ওই পুরুষকে বলে আপনাদেরকে আমি যদি অফার করি তাহলে কি এটা আমার কাছে বিক্রি করবেন? ওই লোকেরা বলে আমরা এটা বিক্রি করব না। মুশেং বলে আমি 4 টাকা দিব, তাহলে বিক্রি করেন। তখন ওই মহিলারা ওর কাছে এটা বিক্রি করে দেয়। মুশেং ড্রিম ক্যাচারটা নিয়ে চারিদিকে খুঁজতে লাগে এবার মিয়াও মিয়াওকে, কারণ মিয়াও মিয়াও অলরেডি আরও একটা বড় দোকান দেখে তার ভিতরে ঢুকে গিয়েছে। মিয়াও মিয়াও অনেকটা আমাদের মতো তাই না? দোকানে গিয়ে আমরাও ঠিক এভাবেই দরাদাম করি, বড় কোনো সুন্দর দোকান দেখলে তার ভিতরে ঢুকে পড়ি, কিছু কেনাকাটা করি বা না করি, কিছু জিনিস দেখি, সেগুলোর দাম যাচাই করি আর তারপরে সেখান থেকে চলে আসি। আর মিয়াও মিয়াও অনেকটা এরকম। মিয়াও মিয়াও একটা কসমেটিকের দোকানে ঢুকেছিল। এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক দেখেও বেশ খুশি হয়েছিল, কিন্তু ও জানতে পারে এখানকার অধিকাংশ কসমেটিকগুলো ডেমনদের রক্ত দিয়ে, চামড়া দিয়ে, এইসব দিয়েই তৈরি করা হয়েছে। এগুলো শুনে ওর গা গুলিয়ে ওঠে। আর এদিকে মুশেংকে দেখতে পায় ও সব জায়গায় মিয়াও মিয়াওকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ও কোথাও মিয়াও মিয়াওকে খুঁজেই পায় না। এরপরে মিয়াও মিয়াওয়ের মাথায় থাকা চুই চুই বলে মিয়াও মিয়াও এই দোকানের সব কিছুতে অনেক ভয়ানক, কারণ এরা ডেমনদেরকে ইউজ করে এইসব প্রসাধনী আবিষ্কার করে। আমার তো খুব ভয় করছে মিয়াও মিয়াও। ঠিক তখনই এখানকার মালকিন চলে এসে মিয়াও মিয়াওয়ের মাথায় ওই সুন্দর ব্যাম্বো হেয়ারপিনটা দেখে বলে ম্যাম আপনার যা কিছু মন চায় আপনি এখান থেকে নিয়ে নিন, কিন্তু তার বিনিময়ে ওই হেয়ারপিনটা আমাকে দিয়ে দিন, ওখানে একটা ডেমন আছে। মিয়াও মিয়াও বলে না, এটা আমি কখনোই দিব না, কারণ এই ব্যাম্বো হেয়ারপিনটা আমার বন্ধু, কেন আমি সেটা আপনাকে দিব। তখন ওই মহিলা অনেক ঝামেলা শুরু করে আর ওকে জোর জবরদস্তি করতে লাগে। ততক্ষণে এখানে চলে আসে মুশেং, এসে জাদু দিয়ে দুজনকে তো অলরেডি অজ্ঞান করেই দেয়। সাথে সাথে ওখানে থাকা মালকিন এখানে বসে নেকার মতো কাঁদতে শুরু করে আর বলে এরা আমার দোকানের জিনিসপাতি ভেঙে দিয়েছে এবং চিল্লায় চিল্লায় লোক জড়ো করতে শুরু করে। ততক্ষণে ওখানে মুইয়াও এবং লুফুইও চলে এসেছিল। এদিকে এদের সঙ্গে ঝগড়া করে মহিলা বলে আমাকে 800 টাকা দিন, কারণ আপনারা যে জিনিসগুলো ভেঙেছেন সেগুলোর মূল্য 800 টাকা। এবার মিয়াও মিয়াও ঝগড়া শুরু করে কি 800 টাকা? এগুলো 8 টাকারও জিনিস না, তুমি কি এই দিনে দুপুরে ডাকাতি করছো নাকি? দুজন তো ঝগড়াই শুরু করে দিয়েছিল। এদের দুজনকে ওরা কেউ সামলাতেই পারছিল না। এরপরে ওরা একটা ইম্পেরিয়াল লয়ারকে খুঁজে পায়, যে লয়ার ওদের কেসটা খুব অল্প টাকায় মিটমাট করে দেয়। বাড়িতে এসে মিয়াও মিয়াও মুশেংকে বলছিল ওরা ডেমনদের এভাবে ইউজ করে, শুনে আমার খুবই খারাপ লেগেছে। তুমিও তো একটা ডেমন, কিন্তু তুমি কত ভালো ডেমন। মুশেং তখন বলে আমাকে কখনো আর ডেমন বলবে না, আমি একজন মানুষ, ডেমন নাম শুনতে আমার একদমই ভালো লাগে না। মিয়াও মিয়াও তখন বলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমি কখনো তোমাকে আর ডেমন বলবো না, আসলে আমি এমনি বলে ফেলেছি। দূর থেকে লুফুই এটা বুঝতে পারে যে আসং হঠাৎ করে চিৎকার করে কথা বলছে মিয়াও মিয়াওর সঙ্গে, তাই ও দূর থেকে মুশেংকে এটা বলে যে মিয়াও মিয়াওর সঙ্গে বেশি করে খারাপ করে কথা বলবে না, কারণ মিয়াও মিয়াও খুব ভালো একটা মেয়ে, ও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, তাহলে আসং তুমি ওর সঙ্গে খারাপ করে কেন কথা বলো? তখন মুশেং এর রাগ হয়ে যায়। মুশেং দাঁড়িয়ে বলে তুমি আমাকে লেকচার দেওয়ার কে? তোমার সঙ্গেও তো আমি জীবনে কখনো ভালো করে কথা বলি না, তাহলে আমাকে কেন লেকচার দিতে এসেছো?
এইসব শুনে আবার মিয়াও মিয়াও বুঝতে পারে এদের দুজনের ভিতরে ঝামেলা তো বেড়েই যাচ্ছে। তাই ও দ্রুত এখান থেকে লুফুইকে চলে যেতে বলে। ওর মনে পড়ে উপন্যাসের শেষে এদের দুজনের ভিতরে একটা দারুণ ঝামেলা হয়েছিল। মনে মনে ও ভাবে যে এদের দুজনের ভিতরে সমস্যাটা মিটমাট করতে হবে। মিয়াও মিয়াও তখন মুশেংকে বলে, দেখো লুফুই ভাই তো অনেক ভালো, সে তোমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, আমাদের সবার সঙ্গেই ভালো ব্যবহার করে, তাহলে তুমি কেন মাঝে মাঝে ওর সঙ্গে রুড হয়ে কথা বলো? এটা শুনে মুশেংয়ের আরও খারাপ লাগে আর বলে, ঠিক আছে থাকো তোমরা, তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই বলে চলে যায়। আর মিয়াও মিয়াও বুঝতে পারে যে ও ঠিক করতে গিয়ে আরও খারাপই করে ফেললো। এরপর দিন সকালবেলা ওরা দেখা করতে আসে মহারানী জাওয়ের সঙ্গে, কিন্তু মহারানী জাও ওদেরকে পিছনের দরজা দিয়ে আসতে বলেছে। তখন ওরা প্রশ্ন করে কেন পিছনের দরজা দিয়ে ওদেরকে আসতে বলা হলো। ঠিক তখনই পেইয়ুয়ান নামের একটা দাসী এখানে আসে। পেইয়ুয়ান বলে, আসলে মহারানী জাওয়ের আপনাদের সঙ্গে আলাদা একটা সিক্রেট আলাপ আছে, আর সেজন্যই তিনি পিছনের দরজা দিয়ে আপনাদেরকে আসতে বলেছেন। আপনারা এরকম কিছু মনে করবেন না যে আপনাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনাদের ঠিকই গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাপারটা একটু টপ সিক্রেট, তো এর জন্য আপনাদেরকে পিছন থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে লুফুইকে আবারও বারবার রিমাইন্ডার দিতে লাগে মিয়াও মিয়াও যে কোনো মেয়েদের দিকে না তাকাতে। এরপরে আমাদের মহারানী জাওকে দেখানো হয়। মহারানী জাওয়ের সঙ্গে দেখা করতে ওরা চারজনই এসেছিল। মহারানী জাও তখন বলে, আমার মেয়ে অর্থাৎ রাজকুমারী মিন সে অনেক অসুস্থ, 1 সপ্তাহ পরে তার বিয়ে মার্কিউ জাওয়ের সঙ্গে, আর সেজন্যই এখনই তাকে সুস্থ করতে হবে। আমার মেয়েকে মনে হয় কোনো ইভিল ডেমন আক্রমণ করেছে। মহারানী জাও মুইয়াও এবং মুশেংকে বলে তার মেয়ের রুমে গিয়ে তার মেয়েকে দেখতে। তার মেয়েকে দেখার জন্য মহাকাশ মন্ত্রণালয় থেকেও অনেকেই এসেছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। তাই অবশেষে সে এদেরকে ডেকে পাঠিয়েছে। তবে মহারানী এদেরকে দেখার পরে মনে মনে বলে পুরাই আইডেন্টিক্যাল, কিন্তু কেন সেই কথা বলেছিল বুঝতে পারি না। যাই হোক, এবার রাজকুমারী মিনকে দেখার জন্য এখানে ওরা 2 ভাই বোন আসে। রাজকুমারী মিন ভূতে পেলে যেমন মানুষ করে ঠিক অমনটাই করতে শুরু করে, কিন্তু একে দেখা মাত্রই এরা দুইজন বুঝতে পারে যে এই মেয়ের আসলে কিছুই হয়নি। এবং মুশেং বলে যে আমার মনে হচ্ছে মেয়েটি ইচ্ছে করেই অভিনয় করছে, কিন্তু মেয়েটি ঠিক এতটাই নিখুঁত করে অভিনয় করছিল মনে হচ্ছিল ওকে আসলেই জিনে ধরেছে। এরপরে ওকে ঘুম পাড়িয়ে দেয় জাদু বলে মুইয়াও। এদিকে আমরা আবার এদের দুজনকে দেখতে পাই। যেহেতু এদেরকে ভিতরে যেতে দেওয়া হয়নি, এরা একটা বাগানে বসেছিল। ঠিক তখন লুফুইয়ের চোখে সবসময় আঙুল দিয়ে মিয়াও মিয়াও বসেছিল যাতে ও কোনো মেয়েদের দেখতে না পায়। এখানে পেইয়ুয়ান দাসী তখন এসে পড়ে, আপনাদের জন্য কিছু জলখাবারের আয়োজন করেছি। তবে পেইয়ান এসে অনেকক্ষণ ধরে এখানে বকবক করছিল, আর সেটা একদম মিয়াও মিয়াওয়ের ভালো লাগছিল না, কারণ মিয়াও মিয়াও লুফুইকে সবসময় মেয়েদের থেকে একটু দূরে দূরেই রাখতে চেয়েছিল। সেজন্য মিয়াও মিয়াও কথায় কথায় এখান থেকে পেইয়ুয়ানকে বলে যে এবার আপনি যেতে পারেন। এরপরে এরা 2 ভাই বোন এসেছিল আবার মহারানী জাওকে এটা বলতে, রাজকুমারীকে কোনো জিন বা ভূতেই পায়নি, রাজকুমারী তো অন্য কোনো অসুখও নেই, আমার মনে হয় সে ইচ্ছে করে এরকম করছে। মহারানী তখন বলে, ওর 1 সপ্তাহ পরে বিয়ে, ও ইচ্ছে করে এরকমটা কেন করবে? আমার মনে হচ্ছে তোমাদের আরও কিছুদিন ওকে পরখ করা উচিত, সেজন্য তোমরা আরও কিছুদিন এখানেই থেকে যাও। ওরা তখন এর কথা আর অমান্য করতে পারে না। এরপরে আমরা দেখতে পাই যে মহারানী জাওয়ের সঙ্গে দেখা করতে তার ভাইপো মার্কিউ জাও যাচ্ছিল। এর সঙ্গে কিন্তু রাজকুমারীর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু যাত্রাপথে সে হঠাৎ করেই দেখতে পায় মিয়াও মিয়াওকে। দূর থেকে মিয়াও মিয়াওকে দেখে একদম থমকে যায় মার্কিউ জাও। তখন মার্কিউ জাও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বোঝাই যাচ্ছিল লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে, দেখা মাত্রই একদম ছেলেটা ক্রাশ খেয়ে নিয়েছে। কিন্তু মাত্র 1 সপ্তাহ পরেই ওর বিয়ে, এখন কি এইসব ক্রাশ ট্রাশ খেলে চলবে? কোনো মতেই ওর এই ভালোবাসা ওয়ার্কআউট করবে না, আর এই মূলত ঝামেলাটা সৃষ্টি করবে এদের দুজনের ভিতরে। দেখার বিষয় যে মিয়াও মিয়াও আর মুশেংয়ের ভিতরে এ কিভাবে থার্ড হুইল হয়ে দাঁড়ায়। ঠিক তখনই একজন দাস একে বলে, আপনাকে কনসার্ট জাওয়ের সঙ্গে দেখা করতে হবে, এক্ষুনি চলুন, অন্য মেয়েদের দিকে এখন তাকানোর সময় নেই। এরপরে ও কনসার্ট জাওয়ের সঙ্গে দেখা করতে আসে। তখন মহারানী জাও তার ভাইপোকে বলে, আমি অনেক শখ করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, কিন্তু এখানে যেসব ডেমন ক্যান্সাররা এসেছিল তারা বলছে মিনের শরীরে নাকি কোনো আত্মা বা জিন ভরই করেনি। এরপরে আমরা এদের 4 জনকে দেখতে পাই। এদের 4 জনের সঙ্গে নাকি এক বিশেষ লোক দেখা করতে চেয়েছে এবং এদেরকে একটা ইনে আহ্বান জানিয়েছে। তাই ওরা 4 জন সেই ইনে সেই লোকটির সঙ্গে দেখা করার জন্য আসে, কিন্তু এখানে এসে অনেকক্ষণ ওয়েট করার পরেও কেউ ওদের সঙ্গে দেখা করতে আসে না। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে তবে তো এখানে একজন লোক আসে, এবং সেটা আর কেউই ছিল না, সেটা ছিল মার্কিউ জাও। আসলে মার্কিউ জাওই এদের সঙ্গে দেখা করতে চেয়েছে।
চেয়েছিল, আর সেটার পিছনের একমাত্র কারণ হলো মিয়াও মিয়াও। ও মূলত মিয়াও মিয়াও এর সঙ্গে দেখা করবে বলেই এদের চারজনকেই একসঙ্গে বলেছিল। এখানে আসার পরে ওর সম্পর্কে ও সবাইকে একটু বলে নেয় যে ও আসলে কে এবং এই রাজ্যে ওর অবস্থানটা কি। ও এটাও বলে কিছুদিন পরে রাজকুমারীর সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা আছে এবং ওর কথায় কথায় এরা সবাই এটা বুঝতে পারে মার্কিউস কোনোভাবেই রাজকুমারীকে বিয়ে করতে চায় না এবং রাজকুমারীও হয়তো মার্কিউসকে একদমই পছন্দ করে না। এবং এই ছেলের সঙ্গে কথায় কথায় ওরা এটাও বুঝতে পারে যে এই ছেলে কোনো একটা কারসাজি করার চেষ্টা করেছিল রাজকুমারীর সঙ্গে, যাতে রাজকুমারী ওরকম ইভিল টাইপের আচরণ করে, কিন্তু সেটা খুব একটা স্থায়ী হবে বলে ওদের মনে হয় না। আর তাছাড়া রাজকুমারীও ইচ্ছে করেই এটাকেই কাজে লাগাচ্ছে যাতে মার্কিউসের সঙ্গে ওকে বিয়ে করতে না হয়। তবে মুশিং এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে মার্কিউস আসলে প্রেমে পড়ে গিয়েছিল মিয়াও মিয়াও এর। এরা নিজেদের ভিতরে আলোচনা করে যে কোনো কিছুর পিছনে এই মার্কিউস যাও তাই আছে, তাই আমাদেরকে মহাকাশ বুড়োতে যেতে হবে আর তোমরা চলে যাও সেই দোকানে যে দোকানে প্রসাধনী বিক্রি হয়, ওখান থেকে মূলত কোনো একটা সুগন্ধি কিনে নিয়েছিল মার্কিউস যাও, যেটা দিয়ে মানুষকে বিমোহিত করে রাখা যায়। অল্পের জন্য সে জিনের ন্যায় আচরণ করতে শুরু করে। ওরা সেই দোকানে এসেছিল আর এরা গিয়েছিল মহাকাশ বুড়োতে, ওখানে কোনো কিছুর সন্ধান পাওয়া যায় কিনা এটা দেখার জন্য। না হলে রাজকুমারীর ভিতরের আসলে এই সমস্যাটা কি তা ওরা উদ্ঘাটন করতে পারছে না। এদিকে সেই দোকানে চলে এসেছিল এরা দুজন। এই দোকান এখন বন্ধ ছিল, রাত হয়ে গিয়েছিল বলে দোকানের ভিতরে কেউ ছিল না। সুই সুইকে এরা বাহিরে পাহারা দেওয়ার জন্য রেখে এসেছিল। এদিকে সেই রেড ক্রিসেন্ট পাথরটা দেখতে পেয়েছিল এরা দুইজন, যেহেতু এটা মহাকাশ পুরোতেই ছিল। এটা দেখা মাত্রই মুইয়াও চিনে ফেলে এটা তো ভীষণই শক্তিশালী একটা অস্ত্র এবং এই অস্ত্রটা এখন নড়াচড়া করছিল, তার মানে এ বোধহয় ওর মাস্টারকে চিনতে পেরেছে। মুইয়াও লুফুইকে বলে, তুমি বেস্ট ডেমন ক্যাচার, মনে হয় ওই অস্ত্রটা তোমারই প্রাপ্য, ওটাকে তোলার চেষ্টা করো। কিন্তু ওটাকে অনেক পরিশ্রম করেও কোনোভাবেই লুফুই তুলতে পারে না। লুফুই বলে, এটা আসলে আমার নয়, এ তার মাস্টারকে খুঁজছে। কিন্তু মুইয়াও এটা বুঝতে পারে না যে ওই অস্ত্র হয়তো বা তারও প্রাপ্য হতে পারে। এদিকে এরা দুইজন এর ভিতরে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল মার্কিউস যাও আসলে কোন সুগন্ধিটা ইউজ করেছে রাজকুমারীকে পাগল বানানোর জন্য। এরপরে ওরা পারফিউম কর্নারে চলে আসে, সেখানে পারফিউমের সাথে সাথে এখানে কিছু বইও লেখা ছিল যে ওইসব পারফিউমে কী কী উপকরণ ইউজ করা হয়েছে। ওরা সেই অনুযায়ী পারফিউম খুঁজতে শুরু করে দেয়। এরপরে খুঁজতে খুঁজতে ওরা আসল যে পারফিউমটা সেটা খুঁজেও পেয়ে যায়, কিন্তু হাত দিয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা পারফিউমের শিশি উল্টে পড়ে যায় এবং পুরো রুমের ভিতরে ওই পারফিউমের গন্ধটা ছড়িয়ে পড়ে। আর ওটা ছিল এরকম একটা পারফিউম, মানে এটা দিয়ে মানুষের ভিতরকার আসল ডিজায়ার দেখা যেত। ওই ইনসেন্সটা ছিল আসলে ডিজায়ার ইনসেন্স। এরপরে হঠাৎ করে দেখা যায় কি হয়ে যায় আমাদের মুশেংয়ের ভিতরে। মুশেং মিয়াও মিয়াওকে বলে, আমি দুঃখিত, তখন তোমার সঙ্গে খারাপ করে কথা বলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে অনেক আগে থেকেই আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি এবং তোমাকে ভালোবাসি। এবার দেখা যায় এইসব আসলে ওই পারফিউমের জন্যই বলেছিল মুশেং, কিন্তু এই সেমটা এখন মিয়াও মিয়াওয়ের উপরেও ভর করেছে। মিয়াও মিয়াও মুশেংকে ডেকে বলে, আমি দুঃখিত, তখন তোমার সঙ্গে ওইভাবে কথা বলেছিলাম, আসলে তুমিই ঠিক আছো এবং অনেক আগে থেকেই আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। এইসব কথা বলতে বলতে ওরা দুজনই বেশ কাছাকাছি চলে এসেছিল এবং ওরা একে অন্যকে কিসও করছিল, কিন্তু এটা ছিল ভ্রমের ভিতরেও ভ্রম। ওরা দেখছে ওরা একে অন্যকে কিস করছে, কিন্তু ওরা দুজনে তো অনেক দূরত্বে দাঁড়িয়েছিল। এখানে তখন চুই চুই চলে এসে বলে, এই তোমরা কি করছো? ওরা একজন ঠোঁট বাড়িয়েছিল আর একজন তো নিজের হাতে থাকা বইতেই কিস করছিল। চুই চুই বলে, ও আচ্ছা, তো তোমরা এটা শিশি উল্টে দিয়েছো, এটা এমন একটা ইনসেন্স যার জন্য তোমরা একে অন্যের ট্রু ফিলিংস দেখতে পেয়েছো, সেজন্যই বোধ হয় তোমরা এরকমটা করছিলে। কিন্তু তোমাদের ভিতরে কি হয়েছে, তোমরা কি করেছো একে অন্যের সঙ্গে? মুশেং তখন চুই চুইয়ের গাল টেনে বলে, হ্যাঁ তুমি তো লাভ গুরু হয়েছো তাই না, যাও ওদিকে গিয়ে চুই চুই দেখে এখানে অনেকগুলো ডেমনকে বন্দি করে রাখা হয়েছে আর এটাই সুযোগ, ওরাই এই রাতের অন্ধকারে সব ডেমনকে এখান থেকে বাইরে বের করে দেয়। ডেমনগুলো ছাড়া পেয়ে উড়ে চলে যায়। ওরা যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য মূলত এই দোকানে এসেছিল সেই প্রশ্নের উত্তরও ওরা খুঁজে পেয়ে গিয়েছে, তাই দোকানের 12টা বাজিয়ে ওখান থেকে ওরা দৌড়ে চলে আসে। আর এই দৃশ্যটা ভীষণই সুন্দর ছিল, এত বেশি কালারফুল কি বলবো, আমার তো অনেক ভালো লেগেছে। এরপরে রাতের বেলা মিয়াও মিয়াও ঘুমাতে গেলে ওর একদম ঘুম পাচ্ছিল না, ওর বারবার ওখানে ওই দোকানের ভিতরে দাঁড়িয়ে থাকা দৃশ্যগুলোর কথা মনে পড়ছিল। চুই চুই তখন ওর মাথায় কাটা হয়ে আছে। চুই চুই বলে, কি হয়েছে তোমার, একবার এদিকে তো একবার ওদিকে করছো,
এদিকে মুশেংকে দেখতে পায়। মুশেং বেচারাও কিন্তু ওই সবই ভাবছিল। তখনই মুশেং দেখে যে ওর বেডের পাশে এসে শুয়ে পড়েছে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও ওকে বলে আমি ঘুমাতে পারছি না, তাই আমি তোমার কাছেই ঘুমাবো, এবং ওর দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগে। মুশেং বলে তোমার যদি ঘুম নাও আসে তাও তুমি এখানে আমার কাছে আসতে পারো না, আমার কাছে তুমি ঘুমাতে পারো না। মিয়াও মিয়াও বলে তুমি কি লজ্জা পাচ্ছ? মুশেং বলে মোটেও না। মিয়াও মিয়াও তখন বলে তাহলে, এটা বলে ওর দিকে এগোতে লাগে। কিন্তু এটা আসলে মিয়াও মিয়াও ছিল না, এটা ছিল চুই চুই। আর মুশেং এখন জেগে জেগেও হ্যালোসিনেট করছে। চুই চুইকে দেখে ও ঠেলে উঠে বলে তুমি? মিয়াও মিয়াও কোথায়? চুই চুই বলে তোমাদের কি হয়েছে বলো তো? মিয়াও মিয়াওয়ের রুমে আমি একদমই ঘুমাতে পারছি না, তাই আজকে আমি তোমার রুমেই ঘুমাতে চাই। ও বলে কেন, মিয়াও মিয়াওয়ের রুমে ঘুমাতে কি হচ্ছে? চুই চুই বলে মিয়াও মিয়াওয়ের কি হয়েছে জানি না, সে একবার এদিকে তো একবার ওদিকে করে, আর নিজের আপন মনেই হাসে, নিজের মুখে হাত দিয়ে লজ্জা পেতে লাগে। কিন্তু কেন এরকম করছে? তুমি আসলে রাত্রেবেলায় তার সঙ্গে কি করেছিলে ওই দোকানে, আমাকে বলো তো। তখন মুশেং ওকে বলে বেশি না বকে ঘুমিয়ে পড়ো। এটা বলে ওর গায়ে কাঁথা দিয়ে দেয় আর নিজে ওর পাশে শুয়ে পড়ে। চুই চুই বলে কি হয়েছে জানি না, কিন্তু মিয়াও মিয়াও শেষে যখন ঘুমিয়েই পড়লো তখন ঘুমের ভিতরে বারবার তোমার নাম ধরে ডাকছিল। এটা শোনার পরে ওই কাঁথা সম্পূর্ণটাই নিজের কাছে নিয়ে নেয় মুশেং, আর সেটার ভিতরে ঢুকে গিয়ে জোরে জোরে হাসতে লাগে। বেচারা চুই চুই উপরের দিকে তাকিয়ে বলে এদের কি হয়েছে, আমি কি কোথাও ঘুমাতে পারবো না? আমি যদি না ঘুমাই আমার মতো ছোট্ট একটা বাঁশ কিভাবে বড় বাঁশে পরিণত হব? পরদিন সকালবেলা যখন মুশেংয়ের ঘুম ভাঙে তখন ও দেখতে পায় মিয়াও মিয়াও হাই তুলতে তুলতে এদিকে আসছে। ও মিয়াও মিয়াওকে বলে এত হাই তুলছো সাত সকালে, রাত্রেবেলা ঘুমাওনি নাকি? তখন মিয়াও মিয়াও ওর দিকে হাত তুলে বলে তোমার চোখের নিচে কালি, রাতের বেলা আমি ঘুমাইনি নাকি রাতের বেলা তুমি ঘুমাওনি? ঠিক তখনই এখানে মুইয়াও এবং লু হুই চলে আসে। ওরা এসে বলে আমরা বুঝতে পেরেছি রাজকুমারীর সঙ্গে আসলে কি হয়েছিল। রাজকুমারীকে ব্লাড ইনসেন্স দেওয়া হয়েছিল, আর মার্কিও যাও মূলত এটা দিয়েছিল, কিন্তু এটা মোটেও ক্ষতিকর নয় দেহের জন্য, বরং এর কার্যকারিতা মাত্র 1 ঘন্টা মতো থাকবে। আর সেই 1 ঘন্টা মতো রাজকুমারী হয়তো একটু পাগল পাগল আচরণ করবে, কিন্তু 1 ঘন্টা পরেই তো ওর সমস্ত পাগলামি ছুটে যাবে এবং এটা দেহের কোনো ক্ষতিও করবে না। হয়তোবা ওরা বিয়ে করতে চায় না বলে এরকমটা করেছে। তখন মুশেং বলে এটার কার্যকারিতা মাত্র 1 ঘন্টা, কই আমার তো সারা রাত। এটা বলেও থেমে যায়। তখন মিয়াও মিয়াওকে বলে তোমার সারা রাত কি? ও বলে না কিছু না, মানে ওই ব্লাড ইনসেন্সটা তো গতকাল রাত্রে ওরাও নিয়েছিল এবং সারা রাতে হ্যালোসিনেট করেছিল মুশেং। এরপরে একটা লোক ওদেরকে ডেকে নিয়ে মহাকাশ মন্ত্রণালয়ে নিয়ে আসে। এখানে আসা মাত্রই ওরা দেখতে পায় ওদেরকে যে ডেকেছে সে হলো গাউসি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে পাহাড়ি এলাকাটায় গাউসি ছিল, সেখান থেকেও মূলত এই রাজসভায় চলে এসেছে। এখানে আসার পরে ও বলে আমার পুরাতন বন্ধুরা তোমরা কি আমাকে মিস করেছিলে? ওরা বলে মোটেও না, কিন্তু তুমি কেন আমাদেরকে এখানে রেখেছো? ও বলে তোমাদেরকে একটা বিশেষ কারণে এখানে রেখেছি, তবে শোনো। আসলে রাজকুমারী মিন কোনোভাবেই মার্কিউজ জাওকে বিয়ে করতে চায় না, এবং মার্কিউজ জাও কিন্তু অনেক বেশি ভয় পায় রাজকুমারী মিনকে, কারণ ছোটবেলায় ওকে একবার অনেক মেরেছিল ওই মেয়েটি। এখন রাজকুমারীকে সেই ছোট্টবেলা থেকেই মার্কিউজ অনেক ভয় পায়, যেহেতু ওরা মামাতো ফুফাতো বোন। সেজন্য ওরা একে অপরকে বিয়ে করবে না বলে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে যাতে মনে হচ্ছে রাজকুমারীকে কোনো ডেমন বশ করেছে, কিন্তু এরকম কোনো ঘটনাই না। আসলে ওরা একে অন্যকে বিয়ে করবে না, আর এই কথাটা জানানোর জন্যই তোমাদেরকে ডেকেছি। কিন্তু ওদের বিয়েটা হওয়া খুবই প্রয়োজন। তোমরা হয়তো গ্রেট ডেমন ক্যাচার, কিন্তু তোমরা পলিটিক্যাল অনেক ব্যাপারই জানো না। ওদের বিয়েটা পলিটিক্যালি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি বলতে চাই তোমরা এই কেসটা থেকে নিজেদেরকে সরিয়ে নাও এবং তোমরা এখান থেকে চলে যাও, তাহলেই বরং ভালো করবে। কিন্তু এরা বলে যেহেতু একটা কাজ সমাধান করার জন্য এখানে এসেছি, তাই সেই কাজটা সমাধান না করে আমরা কোনোভাবেই এখান থেকে ফিরে যাব না। লোকটি তখন বলে জানি তোমরা বরাবরই জেদি, কারণ আগেও আমি তোমাদেরকে দেখেছি, কিন্তু তোমরা পলিটিক্যাল ব্যাপারগুলো খুব একটা ভালো বলছো না। সেজন্য আমি তোমাদের বলতে চাইছি তোমরা এখান থেকে চলে যাও। যদিও এটা তোমাদের কাছে আগে থেকেই কিছু না, কারণ আগে থেকেই তোমরা সব কিছু বুঝতে পেরেছো যে ওরা অভিনয় করছে এবং ওরা একে অপরকে বিয়ে করতে চায় না। আর তাছাড়াও আমি তোমাদের অন্য একটা কারণেও এখানে রেখেছি। এখান থেকে 10 বছর আগে শিলিং মাউন্টেইনে আগুন লাগিয়ে দিয়েছিল মহারানী জাও, এবং সেখান থেকে একটা ডেমনকেও তারা বেঁচে ফিরতে দেয়নি, এমনকি ডাস্ট ডেমনকেও মেরে ফেলে দিয়েছিল। তখন মিয়াও মিয়াও বলে শিলিং মাউন্টেইন, তবে কি ওই মাউন্টেইনটা যেখানে ওয়াটার গডের বাড়ি ছিল মিতু ভ্যালির ওখানে? গাউসি বলে হ্যাঁ, কিন্তু ওই মাউন্টেইন পুরোটাই জ্বালিয়ে দিয়েছিল মহারানী জাও। কেন সে এটা করেছিল সেটাই আমি জানতে চাই। ঠিক তখনই এখান থেকে বাইরে বের হয়ে চলে আসে মুশেং। মুশেংয়ের পিছু পিছু মিয়াও মিয়াও আসে। মিয়াও মিয়াও বলে কি হয়েছে জিসি? ও তো ওকে জিসি বলে ডাকে।
তখন জিসি বলে আমার মনে হয় শিলিং মাউন্টেনই আমার বাড়ি। আমার একটা বারবার স্মৃতি মনে আসে যেখানে আমি একটা মহিলাকে রিপিটেডলি দেখতে পাই। আমার মনে হয় সেটা আর কেউ নয়, সে আমার মা। এটা বলে ও খুব প্যানিক করতে লাগে। মিয়াও মিয়াও বলে তো কি হয়েছে, তুমি রিল্যাক্স হও, এটা মনে পড়া তো ভালো, আমরা যাব ওখানে তোমার মাকে খুঁজে বের করব। গাওশি মুইয়াও এবং লুফুইকে বলে আমাদেরকে অবশ্যই এর কারণটা খুঁজে বের করতে হবে। আমি জিশিং টাউন থেকে আমার মাস্টারের কাছে এবং আমার আরও যারা বন্ধুরা ছিল তাদের কাছ থেকে অনেক জাদুবিদ্যার কৌশল রপ্ত করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমি তাদের কাউকে বাঁচাতে পারিনি। আমার মনে হয় ওই মিতু ভ্যালি, ওই পাহাড়ের সাথে শিলিং মাউন্টেনের কোনো একটা যোগাযোগ আছে। যে পাহাড়টা আসলে ভেঙে ফেলার জন্য স্পেল করেছিল এরি মাস্টার। নিশ্চয়ই আগের পর্বের কথা আপনাদের মনে আছে যে পাহাড়ের ভিতরে অনেকগুলো ডেমন বাবল ছিল, মানে ওয়াটার ডেমনের বাবল ছিল। আসলে সেই সব বিষয় আরও অনেকগুলো বিষয়ের সঙ্গে একসঙ্গে জড়িত হয়ে গেছে। ওই পাহাড়ি জঙ্গলের সঙ্গে আরও কোনো সম্পর্ক আছে শিলিং মাউন্টেনের। মুইয়াও তখন গাওশিকে জিজ্ঞেস করে এখান থেকে 10 বছর আগে সিংসাং হলে একবার আগুন লেগে গিয়েছিল, আর এই আগুনটাও কি মহারানী জাওই দিতে বলেছিল? এখানে সিন কাট হয়ে যায় আর আমরা রাজকুমারী মিনকে এই প্রথম দেখি। রাজকুমারী মিনকে তার দাসী পেইওয়ান কোথাও যেন নিয়ে যাচ্ছিল এবং খুব লুকিয়ে চুরিয়েই উড়ে যাচ্ছিল। তখনই রাজকুমারী দেখতে পায় যে দূর থেকে লুফুই হেঁটে যাচ্ছে। লুফুইকে দেখা মাত্রই পরে এক্স্যাক্ট সেই লোকটা, আসলে ওটাই তো লুফুই। দেখা মাত্রই লুফুইকেও চেনে। লুফুই আসলে এখান থেকে অনেক বছর আগে ওকে একবার বাঁচিয়েছিল, সেই থেকে ও লুফুইয়ের প্রেমে পড়ে গিয়েছিল। আর রাজকুমারী তার দাসীকে পাঠায় লুফুইকে যেভাবেই হোক ওর সঙ্গে আলাদা দেখা করিয়ে দেওয়ার জন্য, কিন্তু এরা তো 4 জন একসঙ্গে থাকে। এই মহিলা তখন এদেরকে বলে আমি লুফুইকে একটু আমাদের গার্ডেনে নিয়ে যেতে চাই, সেখানে মনে হচ্ছে কোনো ডেমনের উৎপাত হয়েছে। যেহেতু আপনারা সবাই যাচ্ছেন মহারানী জাওয়ের সঙ্গে দেখা করতে, সেখানে তো বিশেষ কোনো প্রয়োজন নেই লুফুইয়ের, তাই আমি চাচ্ছি মাস্টার লুফুই যেন আমাদের সঙ্গেই যায়। মুইয়াও তখন বলে ঠিক আছে, গার্ডেনে যদি সত্যি কোনো ডেমনের উৎপাত থাকে তাহলে লুফুই সেটাকে একদম ঠিক করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা তো যাচ্ছি মহারানী জাওয়ের সঙ্গে দেখা করতে, আপনি ওকে নিয়ে যেতে পারেন। কিন্তু মিয়াও মিয়াওয়ের মনে হচ্ছিল এই মহিলা আলাদা কোনো কারণে লুফুইকে নিয়ে যেতে চাচ্ছে। মিয়াও মিয়াও বলে আমারও তো কোনো মহারানী জাওয়ের কাছে কাজ নেই, আমিও লুফুই ভাইয়ের সঙ্গেই যাব। কিন্তু ওর হাত তখন টেনে ধরে মুশেং। মুশেং তো ওকে যেতে দিবে না। মুশেং ওকে সাথে করে নিজের কাছে নিয়ে চলে আসে, কিন্তু মহারানী জাও এই মুহূর্তে এদের সঙ্গে দেখা করে না। এদিকে গার্ডেনে লুফুইকে নিয়ে আসা হয়েছিল। লুফুই এখানে এসে দেখে গার্ডেনে কোনো ডেমনের অস্তিত্বই নেই। এদিকে এরা 3 জন মহারানী জাওয়ের জন্য ওয়েট করছিল। তখন মিয়াও মিয়াও বলে মহারানী জাও ভিতরে কি এমন কার সঙ্গে কি কথা বলছে যে এখন আমাদের সঙ্গে দেখা করতে পারবে না? মুশেং বলে ঠিক আছে, আমি তোমাদের শোনাচ্ছি সে ভিতরে কার সঙ্গে কথা বলছে। এরপরে সে তার পাতার ফোনটা পাঠিয়ে দেয়, মানে এই ফোন দিয়ে তো জঙ্গলে একবার সে তার দিদির সঙ্গেও কথা বলেছিল। এই ফোনটা পাঠানোর পরপরই মিয়াও মিয়াও বলে এইসব করা যদিও ঠিক না, কিন্তু নিজেই আগে কানটা বাড়িয়ে দেয় ওরা কি কথা বলছে সেটা শোনার জন্য। এই মিয়াও মিয়াও ক্যারেক্টারটা প্রচুর কিউট। এরপরে ওরা শুনতে পায় যে ভিতরে কনসার্ট যাও কথা বলছিল তার ভাইপোর সঙ্গে। মহারানী যাও বলছিল আমার মেয়ের সঙ্গে তুমি এরকমটা কেন করতে পারলে? আমি অলরেডি জানতে পেরেছি যে তুমি আমার মেয়েকে এমন কোনো সুগন্ধি দিয়েছিলে যার জন্য সে পাগলামি শুরু করে দিয়েছিল। তখন ছেলেটি বলে আমি আসলে এরকম একটা সুগন্ধি দিয়েছিলাম যাতে খুব অল্প সময়ের জন্য এরকম করবে, কিন্তু ওর বডির কোনো ক্ষতি হবে না। ওর কোনো ক্ষতি হোক আমি তা চাইনি, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। এই কথা শুনে মহারানী খুবই রেগে গিয়ে বলে তুমি আমার ভাইপো, আমি অনেক শখ করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, আর তুমি ওকে বিয়ে করতে চাও না মানে? মিয়াও মিয়াও এই কথা শুনে বলে বাবা মার্কেও যাওকে ভেবেছিলাম সে অনেক চুপচাপ একটি ছেলে, কিন্তু সে তো তার মনের কথা খুব ভালোভাবেই বলতে পারে, বেশ সাহস আসছে ছেলেটার। মহারানী রেগে গিয়ে তখন ওকে বলে তুমি বিয়ে করতে চাও না মানে? তোমাদের এই বিয়ে পলিটিক্যাল, ভুলে যেও না আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, আর এই বিয়ে যদি সত্যি সত্যি ভেঙে যায় তাহলে তোমার উপায় কি হবে? তখন ওই ছেলেটি বলে আমার উপায় যাই হোক, আমাকে যদি আপনি কারাগারে প্রেরণও করেন তাহলেও আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই না। ছোটবেলা থেকেই আমি তাকে অনেক ভয় পাই, কিন্তু এরপরেও যদি আপনি তার সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে বরং আমাকে গলাতেই পুড়ে দিন, এই অপরাধে যে আমি তাকে সুগন্ধি ঔষধ দিয়ে তাকে পাগল বানানোর চেষ্টা করেছিলাম। তখনই মহারানী 2 জন গার্ড ডেকে পাঠায়। এই কথা এরা শোনা মাত্রই সরাসরি ওখানে চলে আসে, এসেই বলে যে ও এরকম কোনো কাজ করেনি যাতে রাজকুমারীর ক্ষতি হবে। মুইয়াও এটা বলার সাথে সাথে এখানে লুফুই চলে আসে, সাথে রাজকুমারীও চলে এসেছে। রাজকুমারী তার মাকে বলে মা আমি একদম ঠিক আছি, মার্কেও যাওকে ধরার কোনো দরকার নেই, কিন্তু আমি আমার একটা সুন্দর বন্ধু দেখা পেয়েছি যে 5 বছর আগে আমাকে একবার এক জঙ্গলে বাঁচিয়েছিল। এদিকে মার্কেও যাওকে ছেড়ে দেওয়া মাত্রই সে বারবার মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়েছিল। এদের অবস্থাটা একবার দেখুন, ও মিয়াও মিয়াওকে দেখছে আর এদিকে মুইয়াও লুফুইকে দেখছে।
যে লুফুইয়ের সঙ্গে রাজকুমারীর আগে থেকেই পরিচয় ছিল, এটা জানতে পেরে মুইয়াওয়ের খুব খারাপ লাগে, কিন্তু মুইয়াওকে একবারও সেটা বলেনি লুফুই। মহারানী জাওয়ের কাছে ওদের কাজ শেষ হওয়া মাত্র যখন ওরা বাহিরে বের হয়ে আসে, তখনই লুফুইকে পুনরায় রিকোয়েস্ট করতে লাগে রাজকুমারী তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু লুফুই পাত্তা দেয় না তাকে। আর মিয়াও মিয়াওয়ের খুব রাগ হচ্ছিল যে রাজকুমারী মুইয়াও এবং লুফুইয়ের মাঝখানে চলে এসেছে বলে। ও মনে মনে বলে যে কোনোভাবেই হোক রাজকুমারীকে এদের মাঝখান থেকে আমাকে হটাতেই হবে। ঠিক তখনই এখানে মার্কিও জাও চলে আসে। মার্কিও জাও এসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যদি তখন ওখানে এসে কথা না বলতেন তাহলে মহারানী জাও আমাকে গ্রেপ্তার করতো। জেসি তো এই ছেলেকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছে। জেসি তখন বলে, শুধুমাত্র মিয়াও মিয়াও সেখানে তোমাকে বাঁচানোর জন্য যায়নি, আমরা সবাই গিয়েছিলাম, তাহলে শুধু একা কেন তাকে ধন্যবাদ দিচ্ছ? ওই ছেলেটি ভাব জমানোর চেষ্টা করছিল মিয়াও মিয়াওর সঙ্গে। এটা বুঝতে পেরে মিয়াও মিয়াওকে হাত ধরে টানতে টানতে জেসি নিয়ে চলে যায়, আর এই ছেলেটি ওর দিকে হা করে তাকিয়ে থাকে। এদিকে রাজকুমারীকে দেখিয়ে রাজকুমারীকে তার দাসী বলছিল, আমার মনে হয় লুফুই আপনাকে একটু পছন্দ করে না, লুফুই আসলে মুইয়াওকে পছন্দ করে, আমার তো দেখে সেটাই মনে হচ্ছে। রাজকুমারী বলে, যাকেই পছন্দ করুক না কেন, কিন্তু ওকে আমি এমনভাবে বশ করব ও শুধু আমার কথাই ভাববে। বুঝতেই পারছেন, এ কিন্তু বেশ বেপরোয়া। এদিকে আমরা মুইয়াও এবং লুফুইকে দেখি। মুইয়াওকে কনভিন্স করার জন্য লুফুইয়ের পিছু পিছু আসে আর বলে, আমি তোমাকে আগেই বলতাম, যদি আমি জানতাম যে রাজকুমারীকেই আমি 5 বছর আগে জঙ্গলে বাঁচিয়েছিলাম। আমি তো রাজকুমারীর মুখটা পর্যন্ত দেখিনি, কিন্তু রাজকুমারী নিজেই আমাকে বলল আমি নাকি তাকে 5 বছর আগে একটা জঙ্গলে বাঁচিয়েছিলাম। আমরা আগে থেকে বন্ধু নই, যদি এরকম কিছু হতো আমি তোমাকে বলতাম মুইয়াও, তুমি আমাকে ভুল বুঝো না। মুইয়াও বলে, তোমরা যে বন্ধু সে কারণে আমি তো তোমাকে একটুও ভুল বুঝিনি, তাই শুধু শুধু আমার কাছে এগুলো বলার কোনো দরকার নেই। এটা বলেও দরজা বন্ধ করে দেয়, আর লুফুই বাহিরে দাঁড়িয়ে থাকে। বোঝাই যাচ্ছিল দুজনের ভিতরে মানবিমান একটু তো হয়েছেই। আর দূর থেকে এদের দুজনের এই দৃশ্য দেখছিল দাঁড়িয়ে মুশেং এবং মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও বলে, দেখলে তো ওদের ভিতরে ঠিক একটা ঝামেলা বাঁধিয়ে দিল এই রাজকুমারী। এরপরে রাত্রেবেলায় ও বসে বসে চিন্তা করছিল যেভাবেই হোক ওদের দুজনের ভিতরকার ঝামেলা মেটাতেই হবে। তখন চুই চুইকে বলে, বলো তো চুই চুই, কীভাবে এই ভালোবাসার ঝামেলা মেটানো যায়? চুই চুই বলে, ভালোবাসা? আমার দাদু একজনকে ভালোবাসতো, তাকে ভালোবেসে সবসময় মন খারাপ করে থাকতো, কিন্তু কখনো আমার দাদুকে দেখিনি তাকে খুঁজে পেতে। আমার দাদু সেজন্যই তো তাকে ভালোবেসে আর বিয়েই করলো না। মিয়াও মিয়াও বলে, তাই নাকি? তাহলে তোমার দাদু যদি বিয়েই না করলো, তোমার জন্মটা কোথা থেকে হলো? চুই চুই বলে, আমাদের কি ওইভাবে জন্ম হওয়া লাগে নাকি? আমি আমার দাদুর গাছের গোড়া থেকে বের হয়েছি, সেজন্যই আমার জন্ম হয়েছে। আচ্ছা, মুশেং তোমাকে পছন্দ করে তাই না? তুমিও কি মুশেংকে পছন্দ করো? এটা বলা মাত্র চুই চুইয়ের ঠোঁট চেপে ধরে মিয়াও মিয়াও আর বলে, একদম চুপ। এরপরে ও নিজেই ভাবতে লাগে আসলেই ওকে মুশেংকে পছন্দ করে, কিন্তু ও এখন থেকে মুশেং ওকে কত % পছন্দ করে তার আর কোনো পার্সেন্টেজ জানতেই পারছে না, কারণ এরা এখন রাজপ্রাসাদে আছে, আর রাজপ্রাসাদের ভিতরেই আছে মহাকাশ মন্ত্রণালয়। আর ডাস্টের মতো খুব দুর্বল একটা ডেমন, তাই ওরা মহাকাশ মন্ত্রণালয়ের আশেপাশেই আসতে পারে না, যেই মূলত ভালোবাসার পার্সেন্টেজটা সবসময় দেখাতো মিয়াও মিয়াওকে। এদিকে আমরা মুশেংকে দেখতে পাই। মুশেং বসে বসে ওর হাতের ব্রেসলেট দুটো ঠিক করছিল। ঠিক তখনই ওর পিছু পিছু এসে চুপি চুপি দাঁড়িয়েছিল চুই চুই। মুশেং বুঝতে পেরে বলে, সামনে এসো। চুই চুই তখন বলে, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আচ্ছা, তুমি কি মিয়াও মিয়াওকে পছন্দ করো? এটা বলার সাথে সাথেই মুশেং ওর দিকে হা করে তাকিয়ে পড়ে, আর ওর হাত থেকে ব্রেসলেটটা পড়ে যায়। তখন চুই চুই হেসে বলে, ঠিক, তুমি ঠিক মিয়াও মিয়াওকে পছন্দ করো। আমার দাদুও না একটা লোককে পছন্দ করতো, যখনই তাকে ভালোবাসার কথা বলা হতো তার হাত থেকে কিছু না কিছু পড়ে যেত। এই পিচ্চি চুই চুইটা প্রচুর কিউট। ওদিকে একদম লাভ গরুর মতো কাজ করছে। একদিকে মিয়াও মিয়াওকে বলে এসেছে মুশেং তোমাকে পছন্দ করে, এদিকে মুশেংকে এসে জিজ্ঞেস করছে তুমি কি মিয়াও মিয়াওকে পছন্দ করো? তো মুশেং ওকে ভয় দেখিয়ে এখান থেকে পাঠিয়ে তো দেয়, কিন্তু মনে মনে মিয়াও মিয়াওয়ের কথাই তার মগজের ভিতরেই কেবল ঘুরছিল। তারপরেও মিয়াও মিয়াওকে বারবার দেখছিল। মিয়াও মিয়াও যা করছিল সব ওর ভালো লাগছিল। এদিকে মিয়াও মিয়াওয়ের মাথায় তো একটাই চিন্তা, যেভাবেই হোক মুইয়াও এবং লুফুইয়ের ভিতরের ভালোবাসাটা ঠিক করতে হবে। তখনও বলে, চলো আমরা শপিংয়ে যাব, কিন্তু মুশেং বলে আমি যাব না। তাই ওরা 3 জন শপিংয়ে চলে আসে। মূলত ওরা শপিংয়ে এর জন্য এসেছিল যাতে মুইয়াও এবং লুফুইকেও পাশাপাশি রাখতে পারে। মিয়াও মিয়াও একটা দোকানে এসে অনেক সুন্দর একটা হেয়ার ব্যান্ড পছন্দ করে, সেটা মুইয়াওকে দিয়ে বলে এটা তোমাকে অনেক ভালো মানাবে, তো এটা তুমি নিয়ে নাও। আর লুফুই ওই হেয়ার ব্যান্ডটার টাকা পে করে। তখন মিয়াও মিয়াও বলে, এটা তুমি এখনই পরে নাও।
ফুই ভাইয়া এটা তুমি জিজিয়াকে পরিয়ে দাও। আর তখন লুফুই এটাকে ওর মাথায় পরিয়ে দেয়। আর মিয়াও মিয়াও তো ভেবেছিল ওদেরকে এরকমই রোমান্টিক পর্যায়ে ও নিয়ে আসবে, কিন্তু এইসব কিছু বেশিক্ষণ আর হয় না, কারণ রাজকুমারী মিন অলরেডি বাধা দেওয়ার জন্য নিজেই বড় একটা বাধা স্বরূপ দেয়াল হয়ে অলরেডি এই বাজারে ফিরে এসেছে তার বড় বাহিনী নিয়ে। রাজকুমারী এসে লুফুইকে বলে, তুমি যদি বাড়িতে যেতে চাও তাহলে আমার ক্যারেজে করে তোমাকে আমি এগিয়ে দিয়ে যেতে পারি। লুফুই বলে, না আমি হেঁটে এসেছি, হেঁটে যেতে পারবো। এবার এদের দুজনকে পিছনে রেখে মিয়াও মিয়াও এবং মুইয়াও সামনের দিকে এগিয়ে আসতে লাগে। মিয়াও মিয়াও মনে মনে ভাবছিল লুফুই যেন রাজকুমারীকে রিজেক্ট করে দিয়ে ওদের সাথে এসে যোগ দেয়, এবং ও সেই অপেক্ষাতেই ছিল। কিছুক্ষণ পরে সত্যি সত্যিই তাই হয়। লুফুই রাজকুমারীকে বলে, আমি মুইয়াও এর সঙ্গে এসেছিলাম আর ওর সঙ্গেই যাব। রাজকুমারী ওকে আবার আটকাতে গেলে ওর সামনে এসে বসে পড়ে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও এরকম ভান করছিল যেন রাজকুমারী ওর সঙ্গে খুব জোরে কথা বলেছে, এবং পুরো রাজ্যের সব মানুষের সামনে রাজকুমারীকে ও একটু জেদি প্রমাণ করতে চাইছিল, যাতে রাজকুমারী এখান থেকে এক পাও বাড়াতে না পারে। রাজকুমারী বলে যে, তোমরা কি লুফুইয়ের আগের বন্ধু, যে তোমরা যা বলবে তাই হবে? মিয়াও মিয়াও বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা একসঙ্গে যাত্রা করেছি, সো যেটা বলবো সেটাই হবে, যেহেতু আমরা লুফুইয়ের সঙ্গে আগা দেখা করেছি। তখন রাজকুমারী বলে, কিন্তু তোমাদেরও অনেক আগে লুফুইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, একবার জঙ্গলে ও আমাকে বাঁচিয়েছিল, 5 বছর হয়ে গিয়েছে সেটা, তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয়, তাহলে তোমরা কিভাবে ওর আগের পরিচিত হতে পারো? কিন্তু সেদিন একবারও রাজকুমারীর মুখটা দেখেনি লুফুই। লুফুই তো জানেই না যে এই রাজকুমারীকেই সে সেদিন বাঁচিয়েছিল। এইভাবে কথা কাটাকাটি হচ্ছিল। ওরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিল তার উপরের একটা বিল্ডিং থেকেই রাজকুমারী আর মিয়াও মিয়াওকে দেখতে পায় মার্কিও যাও। ও তখন সামনে শাহরুখ খানের স্টাইলে এসে প্রোটেক্ট করতে শুরু করে মিয়াও মিয়াওকে। মার্কিও যাও ছোট থেকেই খুব ভয় পেত রাজকুমারীকে, আর এখনও ভাবছিল রাজকুমারী না জানি মিয়াও মিয়াওর সাথে কত খারাপ ব্যবহার করছে, সেজন্যই তো প্রোটেক্ট দেওয়ার জন্য এখানে এসেছিল। আসার পরে দুই ভাই বোনের ভিতরে ঝগড়া বেঁধে যায়। আগেই বলেছি এরা মামাতো ফুফাতো ভাই বোন। এখান থেকে রাজকুমারী চলে যাওয়ার পরে কোনো রকমে মার্কিও যাওকেও একটা ধন্যবাদ দিয়ে মিয়াও মিয়াও এখান থেকে চলে যায়, কিন্তু এতেই বেচারা মেলা খুশি হয়ে যায়। এদিকে আমরা মুশেংকে দেখতে পাই। মুশেং সেই ড্রিম ক্যাচারটা হাতে নিয়ে মিয়াও মিয়াওয়ের কথা ভাবছিল। তখন ওর মনে পড়ে ছোট্টবেলা সেই লেডিটার কথা, যে হয়তো ওর মা। এই মহিলাটি একজনকে খুব ভালোবেসে দীর্ঘদিন ওয়েট করেছিল, কিন্তু কেউ তাকে নিতে আসেনি, তাই সে জানে ভালোবাসাটা অনেক কষ্টের, এবং তার মা তাকে বলেছিল কখনো কাউকে ভালো না বাসতে। মুশেং তখন হাত থেকে ড্রিম ক্যাচারটা ছুঁড়ে ফেলে দেয়, আর নিজের মনকে ও এটা বোঝাতে লাগে যেভাবেই হোক মিয়াও মিয়াওয়ের প্রেমে পড়া যাবে না, কারণ প্রেম মানুষকে সুখের থেকে বেশি দুঃখ দেয়। এদিকে আমরা মিয়াও মিয়াওকে দেখি ও বসে বসে চিন্তা করছিল, যেহেতু এন্ডিংয়ে খুব বাজে একটা এন্ডিং হয়েছিল উপন্যাসে, কিন্তু এবার আর সেটা ঘটতেই দেওয়া যাবে না। কিন্তু উপন্যাসে মুইয়াও এবং লুফুই একে অন্যের প্রেমে পড়েছিল, কারণ ওরা একসঙ্গে একটা ফানুস উড়িয়েছিল, যে সিনটা এবারে দৃশ্যে ঘটেনি, কারণ আমি ঘটতে দিইনি, তাহলে ওদের জন্য আমার একটা পারফেক্ট প্ল্যান করতে হবে। ও চুই চুইকে সাথে নিয়ে চিন্তা করে যে কোনো একটা সুন্দর সারপ্রাইজ দেবে মুইয়াও এবং লুফুইকে, এর জন্য ওদের মুশেংয়ের হেল্প লাগবে। এদিকে মুশেং তপস্যায় বসেছিল নিজেকে কন্ট্রোল করার, যে কোনোভাবেই মিয়াও মিয়াওয়ের প্রেমে পড়া যাবে না। তখন এরা দুইজনে এসে মুশেংকে বারবার ডাকে, কিন্তু মুশেং এদের ডাকে একদম সাড়া দেয় না এবং বাইরে বের হতেই চায় না। তখন এরা দুজনেই একটা সিদ্ধান্ত নেয় অভিনয় করবে, এবং জোরে জোরে দুজনে কাঁদতে শুরু করে। মুশেং বুঝতে পারে যে এরা ইয়ার্কি করছে। কান্নাকাটির এক পর্যায়ে জোরে কেঁদে উঠে চুই চুই বলে, মিয়াও মিয়াও। ঠিক তখনই দরজা খুলে দেয় মুশেং আর বলে, কি হয়েছে মিয়াও মিয়াওর? কিন্তু মিয়াও মিয়াও একদম ঠিক ছিল। মুশেং তখন ওর ফেলে দেওয়ার সেই ড্রিম ক্যাচারটার দিকে একবার তাকায় আর একবার মিয়াও মিয়াওয়ের দিকে তাকায়। মিয়াও মিয়াও তখন মুশেংকে টেনে নিয়ে সোজা একটা মাঠের প্রান্তরে আসে। জায়গাটা ছিল একদম ফাঁকা, এবং উপরে আকাশের দিকে তাকিয়ে ও মুশেংকে বলে, আজকে অনেক তারা খসা হবে, আর আমি চাই এই জায়গাতে যেভাবেই হোক সুন্দর একটা সারপ্রাইজ দিতে মুইয়াও এবং লুফুইকে। তাই ওই এই বাসটাকে মানে চুই চুইকে বলে যেভাবেই হোক তোমার বাঁশ দিয়ে এখানে একটা সুন্দর দোলনা বানিয়ে দিতে, কিন্তু চুই চুই কখনো দোলনা দেখেইনি, তাই ও খুব অন্যরকম একটা দোলনা বানিয়ে দেয়, কারণ ও তো দোলনা কেমন হয় জানে না। এরপরে ওকে অনেক বোঝানোর পরে ও আরেক রকমের একটা দোলনা বানিয়ে দেয়।
কিন্তু তারপরেও চুই চুইকে মেও মেও বলে এটা ঠিক ওরকম নয়, আমি যেমনটা বলতে চাইছি তেমনটা হচ্ছে না, দোলনাটা এরকম। ও আকার ইঙ্গিতে বোঝাতে লাগে। ওর এই কথা শুনে মুশেং তখন চুই চুইয়ের মাথায় হাত রাখে। মুশেং নিজে একটা দোলনা বানিয়ে দিতে পারবে না, কিন্তু আইডিয়াটাও এই লিটিল ব্যাম্বোর মাথায় ফিট করে দিতে পারবে। আর সেজন্য যখন মুশেং ওর মাথায় হাত রেখেছিল তখন সাথে সাথেই চুই চুই একটা সুন্দর দোলনা বানিয়ে দেয়, যে দোলনাটা একদম মেও মেওয়ের মনের মতোই হয়েছিল। মেও মেও মুশেংকে বলে আমি যে এরকম দোলনায় যাচ্ছিলাম তুমি বুঝলে কি করে, এটা তো একদম আমার মনের মতো হয়েছে। এটা বলে ও দোলনায় গিয়ে বসে পড়ে এবং মুশেংকে বলে ওর পাশে বসতে। মুশেংও সেই দোলনায় বসে পড়ে। চুই চুই দেখে যে এরা দুজন অলরেডি বসে পড়েছে, আমি কি করব। ওর তখন খুব ঘুম পাচ্ছিল আর সেজন্য ও আবার ব্যাম্বো হেয়ারপিন হয়ে যায়। মেও মেও তো ভীষণ খুশি হয়েছিল। ঠিক তখনই ও বুঝতে পারে যে এদিকে মুইয়াও এবং লুফুই আসছে, তাই ওরা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখন মুইয়াও এখানে এসে একটা দোলনা দেখে দোলনাতে বসে পড়ে। আর এসবই তো চাচ্ছিল আমাদের মেও মেও। কিছুক্ষণ পরে এখানে লুফুইও আসে। লুফুই এসে এখানে আর কাউকে না দেখে শুধু মুইয়াওকে দেখে বলে তুমিও এখানে। মুইয়াও বলে আমাদের দুজনকেই। তাহলে মেও মেও চিঠি লিখে এখানে আসতে বলেছে, কিন্তু কেন, এখানে তো ওদের কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে এরা দুইজন আড়াল থেকে দেখছিল, কিন্তু মেও মেও ওদেরকে নিয়ে যতটা আগ্রহী ছিল তার থেকেও বেশি আগ্রহী মেও মেওকে নিয়ে মুশেং ছিল। হঠাৎ করেই আকাশে তারা খসা শুরু হয়ে যায়। যখনই তারা খসছিল তখন মেও মেও উইশ করতে লাগে, আর মুশেং ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল নতুন করে মেও মেওয়ের প্রেমে পড়ছে। মুইয়াও এবং লুফেই যখন নিজেদের পাশে বসেছিল তখন লুফেই হঠাৎ করেই মুইয়াওকে কনফেস করে আর বলে অনেক দিন থেকে আমি তোমাকে পছন্দ করি। এবার এরা দুজন দুজনকে কিসও করে, যেহেতু পরিবেশটা মেলা সুন্দর ছিল। আর এটা দেখে তো মেও মেওয়ের লজ্জা দেখে কে। মেও মেও তো এতটাই লাজুক হয়ে পড়েছিল যে ওর দুই হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলেছিল। আর ওর এসব কিউটনেস আমাদের মুশেংয়ের মনটাকে একদম তোলপাড় করে ফেলছিল। আর ও অবাক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল মেও মেওয়ের দিকে। মুইয়া যখন লুফুইকে কিস করছিল ঠিক তখনই ওর কানের কাছে কেউ একটা অদ্ভুত সুরে গান গাইতে লাগে। সাথে সাথে ও কিস ছেড়ে উঠে দাঁড়ায় এবং ওর নিজের অস্ত্রশস্ত্র প্রয়োগ করে বলে কে গান গাইছো, আমার সামনে আসো। তখন ওরা দুইজন ঝোপের আড়াল থেকে বাইরে বের হয়ে এসে বলে কি হয়েছে জিজিয়া। মুইয়াও বলে জানি না কি হয়েছে, কিন্তু মনে হচ্ছিল কেউ একটা অদ্ভুত সুরে আমার কানের কাছে গান গাইছিল। এদিকে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আর এই ফ্ল্যাশব্যাকটা ছিল মার্কিউস জাওয়ের। এটা হলো মার্কিউস জাওয়ের বাবা। এই লোকটি একটা মহিলাকে ভীষণ ভালোবাসতো এবং সে তার হাতে সবসময় কালো একটা ব্রেসলেট লিখেছিল যাতে ওই মহিলা যেদিন ফিরে আসে সেদিন এই ব্রেসলেটটা মহিলাটিকে পরিয়ে দিবে। কিন্তু ওই মহিলা কখনো আর ফিরে আসেনি। ওর বাবা অনন্তকাল ওয়েট করেছে। আজকে মার্কিউস জাও বলে আমার বাবা রেখে যাওয়া সেই ব্রেসলেটটা আমি যাকে ভালোবাসি তাকে পরিয়ে দিব। এরপরে আমরা দেখতে পাই একটা প্রেয়ার রুম, আর সেখানে কালো কাপড় পরে একটা মহিলা আসছিল এবং এই মহিলাটি আর কেউ ছিল না, এটা ছিল সেই পেইওয়ান দাসী। এই দাসী এসে একটা মূর্তি পুতুলের সঙ্গে কথা বলে, যে পুতুলের একটা কান কাটা ছিল এবং এই মূর্তিটিকে ও মাস্টার বলে সম্বোধন করছিল। এই মূর্তিটি তখন বলে তুই আমার কথা মতো কাজ যদি নাই করিস তাহলে কেন এত বছর ধরে নিজের ভিতরে রাগ পুষে রেখেছিস, তুই কি চাস না তোর বোনের হত্যার প্রতিশোধ নিতে? তাহলে খুব দ্রুতই আমাদেরকে কাজ করতে হবে। যেভাবেই হোক মার্কিউস জাওয়ের হাতের ওই কালো ব্রেসলেটটা পরিয়ে দিতে হবে রাজকুমারীর হাতে, কারণ ওই কালো ব্রেসলেটটার একটা অসীম ক্ষমতা আছে। ওই ব্রেসলেটটা যদি কেউ তার ভালোবাসার মানুষকে পরিয়ে দেয় তাহলে সেই মানুষটা তাকে পাল্টা পাওয়ার জন্য পাগল হয়ে যায়। যাও যদি ওই ব্রেসলেটটা কোনো মতে রাজকুমারীকে পরায় তাহলে রাজকুমারী তখন যাওকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে, আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই মূর্তি পুতুলটি তখন পেইওয়ানকে আরও এটা মনে করিয়ে দেয় যে ভুলে যাবে না, রাজকুমারী এবং কনসার্ট যাও কিন্তু তোর সব থেকে বড় শত্রু, মানে মহারানী যাওয়ের কথা বলল। এদিকে আমরা আবার কাউশিকে দেখি, এর সঙ্গে কথা বলতে এসেছিল মুইয়াও। হিংসাং হলে আগুন লাগার ব্যাপারেই কথা বলতে এসেছিল। এদিকে আমরা আবার মুশেংকে দেখি, মুশেং রাত্রেবেলা শুয়ে শুয়ে আবারও মেও মেওয়ের কথাই ভাবছিল। ও তো মনে মনে ভাবছিল কোনো মতেই নিজেকে প্রেমে ফেলবে না, অথচ নিজেই মেও মেওকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এদিকে মেও মেওকে আজকে নিজের রুমে ঢুকতে দিবে না বলে চুই চুই ওকে নিয়ে মার্কেটে বের হয়ে যায়, কারণ মেও মেওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুমটাকে ফুলে ফুলে সাজিয়ে নিচ্ছে মুশেং। মুশেংয়ের আজকে একটাই উদ্দেশ্য, আর সেটা হলো যেভাবেই হোক ওর মনের কথাটা মেও মেওকে জানাতেই হবে, কারণ ওর নিজেকে এটা বুঝিয়ে নিয়েছে মেও মেওকে যে ও ভালোবাসে সেটাও মেও মেওকে জানাবে। এদিকে মেও মেও সারাদিন অনেক
অনেকগুলো শপিং করেছে আর এখনো ইনের দিকেই ফিরে আসছে। এদিকে আমরা মার্কিউস জাওকে দেখতে পাই। আচ্ছা, মার্কিউস জাওয়ের একটা নাম আছে, ওকে আমরা রুশোই বলে ডাকবো, ওর আসল নাম হলো রুশোই। আবার নিজের মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এও নিজের মনের কথাটা মিয়াও মিয়াওকে জানাবে। আর মিয়াও মিয়াওকে সারপ্রাইজ দেওয়ার জন্য মিয়াও মিয়াও যে ইনে এসে উঠেছে রুশোই সেই ইনের সমস্তটা সুন্দর করে সাজাতে লাগে শুধুমাত্র মিয়াও মিয়াওকে কনফেস করবে বলে। দুটো ছেলে আজকে মিয়াও মিয়াওকে কনফেস করার জন্য নিজের মতো করে সবকিছু সাজাতে শুরু করে দিয়েছে। এদিকে মিয়াও মিয়াও এই রুমে আসার মতো হয়ে গিয়েছে। মিয়াও মিয়াও যখন সবকিছু নিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে চুই চুই ওকে বাধা দেয়, কারণ চুই চুই এখনো পর্যন্ত জানে না মুশিং পুরো রুমটাকে সাজিয়ে ফেলতে পেরেছে কিনা। এদিকে চুই চুই তো জানে না এই ইনের সম্মুখদ্বারটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে আবার রুশোই। এবার সুই সুই একটু ইতস্তত বোধ করলে ওকে প্রশ্ন করতে শুরু করে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও বলে, কি হয়েছে চুই চুই, আমাকে বলো তো, ভিতরে আসলে হচ্ছেটা কি? জিসি কি কোনো কিছু করছে? আমাকে ভিতরে যেতে দাও। তখনই ও ভিতরে প্রবেশ করে দেখে খুব সুন্দর করে ইনটা সাজানো আছে। এটা দেখে ওরা দুজনই খুব সারপ্রাইজড হয়ে যায়। মিয়াও মিয়াও ভেবেছে এই সমস্ত কিছু জিসি ওর জন্য করেছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পায় যে আসলে এটা জিসি নয়, উপর থেকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুশোই নেমে আসছে। এটা দেখে ওর মন একদম ভেঙে যায়, কারণ ও এখানে জিসিকেই ভেবেছিল। রুশোই ভেবেছিল উপর থেকে হিরো স্টাইলে মিয়াও মিয়াওর সামনে নেমে আসবে, কিন্তু এখানে এসে তো পুরো বেইজ্জত হয়ে যায়, কারণ ও যেভাবে নামতে চেয়েছিল সেটা তো হয়ই না, উল্টো আছাড় খেতে লাগে বারবার। এটা দেখে ওরা সবাই বেশ হেসে উঠেছিল এবং অবশেষে যখন স্টেবল হয় তখন এখান থেকে চুই চুই দৌড়ে ভিতরে চলে যায়, শুধুমাত্র এটা জানান দিতে যে এখানে রুশোই অলরেডি কিন্তু তোমার জায়গাটা নিয়ে নিতে চলেছে। মিয়াও মিয়াও এইসব দেখে চলেই যাচ্ছিল, কিন্তু রুশোই ওকে আটকে দেয়। এদিকে দৌড়ে ঘর পর্যন্ত চলে এসেছিল চুই চুই। তখন দেখতে পাই মুশিং একটা গোলাপ ফুল হাতে নিয়ে মিয়াও মিয়াওর জন্য ওয়েট করছে। চুই চুই মুশিংকে তখন বলে বাইরে বড় একটা বিপদ হয়ে গিয়েছে। সমস্তটা খুলে বলার পরে তখন মুশিং বলে দ্রুত বাহিরে চলো, কি হয়েছে দেখার জন্য। এদিকে মিয়াও মিয়াও চলে যাচ্ছিল। মিয়াও মিয়াওকে রুশোই আটকে দিয়ে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। মিয়াও মিয়াও বলে, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, সেজন্য আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি এত কিছু করেছেন, কিন্তু মনে মনে আমি অন্য একজনকে পছন্দ করি। এটা শুনে রুশোইয়ের মন খারাপ হয়ে যায়, কিন্তু হাসি মুখে এই রিজেকশন ও যেন গিলে নিয়েছিল। ও আগে থেকেই জানতো মিয়াও মিয়াও হয়তো অন্য কাউকে পছন্দ করে। মিয়াও মিয়াও কেউ কি বলবে, হাসি মুখেই বলতে থাকে, আমি জানি তুমি অন্য কাউকে পছন্দ করো, কিন্তু তারপরেও আমি আমার পছন্দের কথাটা তোমাকে জানাতে চেয়েছিলাম। এদিকে মিয়াও মিয়াওকে খুঁজতে খুঁজতে ওরা দুইজন দূর থেকে মিয়াও মিয়াওকে দেখতেও পায়। মুশিং তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে অলরেডি রুশোইয়ের এত বড় সাহস দেখে। মিয়াও মিয়াও যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন রুশোই ওকে পিছন থেকে ডেকে বলে, তুমি আমার না হও, কিন্তু এই ব্রেসলেটটা আমি যাকে ভালোবাসি তাকে দিতে চেয়েছিলাম। এটা বলে এই কালো ব্রেসলেটটাও মিয়াও মিয়াওকে পরিয়ে দেয়। মিয়াও মিয়াওর তখন হঠাৎ কি একটা হয়ে যায়, রুশোই কিন্তু জানে না এই ব্রেসলেটটা পরলে ও যাকে পরাবে সে ওর জন্য পাগল হয়ে যাবে। ও শুধুমাত্র ওকে এটা বলে যে তোমরা দুইজন খুব খুশি থাকো। এটা বলে রুশোই চলে যাচ্ছিল তখন মিয়াও মিয়াও ওকে পিছন থেকে এসে ওর হাত ধরে ফেলে, আর এটা দেখে আমাদের মুশিংয়ের খুব খারাপ লাগে। মিয়াও মিয়াও রুশোইয়ের হাত ধরে বলে, চলো আমরা বিয়ে করে নিই। এটা শোনার পরে রুশোইয়ের অবস্থা কি হবে ভাবেন। যদি ক্রাশ এসে এভাবে বলে তাহলে তো যে কোনো ছেলেই পাগল হয়ে যাবে এবং ওই একটু আগে রিজেক্ট হয়েছিল সেই সমস্ত যন্ত্রণা একদম ভুলে যায়। কিন্তু আমাদের মুশিংয়ের মনটা ভেঙে একদম তছনছ হয়ে যায়, যার জন্য ও এত কিছু করলো তাকে বলতে তো পারলোই না, তার উপরে এত বড় শাস্তি। এরপরে আলাদা করে মিয়াও মিয়াওকে ও ডেকে নিয়ে আসে। এখানে মুইয়াও ছিল, লুফুই ছিল, সবার সামনেই জিজ্ঞেস করে ও আসলে রুশোকে ভালোবাসে কিনা, কিন্তু মিয়াও মিয়াও স্থির। মিয়াও মিয়াও বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই, এর ভিতরে আমি তো খারাপের কিছু দেখছি না। মিয়াও মিয়াওর উপর রেখে তখন মুশিং বলে, এটা হতেই পারে না, তুমি না আমাদের সঙ্গে অ্যাডভেঞ্চারে যাবে বলে এসেছিলে, তাহলে এখানে তুমি এই ক্যাপিটালে থেকে যেতে চাও? মুইয়াও ওর কাছে জিজ্ঞেস করে, কিন্তু বারবারই ও একটা কথাই বলে, ও রুশোইকে ভালোবাসে এবং ও ভালোবাসে এখানে বিয়ে করে এখানেই থেকে যেতে চায়, ও ওদের সঙ্গে আর যেতে চায় না। মুইয়াও তখন মিয়াও মিয়াওকে বলে, ঠিক আছে তাহলে তুমি এখানেই থেকে যাও। আর আশঙ্কে বলে, তুমি মন খারাপ করো না, ও যদি এখানে থেকে যেতে চায়, ও যদি ভালো থাকে তাহলে তো আমাদের ভালো, তাই না? এরপরে দৃশ্যে আমরা দেখি এরা দুইজন শপিংয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল। ওদের মাঝখানে আসে মুশং। মুশং বলে, আমার মিয়াও মিয়াওর সঙ্গে কিছু কথা আছে। এটা বলে মিয়াও মিয়াওকে এক পাশে টেনে নিয়ে এসে বলে, তোমার উপরে কি কোনো কিছুর আঁচ পড়েছে নাকি? এটা বলে ম্যাজিক করে ওকে দেখতে লাগে,
যে ওর উপরে কোনো ডেভিল আঁচ করেছে কিনা, কিন্তু এত কিছু করেও কোনো কাজ হয় না। না, মিয়াও মিয়াওয়ের চারপাশে কোনো ইভিল ছায়াও দেখতেই পাচ্ছিল না। মিয়াও মিয়াওকেও বলে আসলে কি কিছু হয়নি। মিয়াও মিয়াও বলে তুমি যতই চেক করো না কেন কিছুই পাবে না, কারণ কিছু তো হয়নি। তখন ওর হাতে থাকা ওই চুড়িটার উপরেও কিছু জাদু করে মুশেং, কিন্তু তবুও দেখে কিছুই হয়নি। এরপরে মুশেংয়ের কাছ থেকে দৌড়িয়ে ওখান থেকে মিয়াও মিয়াও চলে যায়, আর মুশেংয়ের প্রচণ্ড খারাপ লাগে। মিয়াও মিয়াও ওকে এতটা পর করে দিল। এদিকে মিয়াও মিয়াও দৌড়ে চলে এসেছিল রুশের কাছে। এই রুশের ছেলেটাও কিন্তু ওকে খুব ভালোবাসে, আর ওর জন্য বাইরে ওয়েট করছিল। এরা এখন শপিং এ যাবে। এরা দুজন একটা ক্যারেজে উঠে শপিং এ যাওয়ার জন্য নিজেদের ভিতরে সুন্দর কথা যখনই বলছিল, ঠিক তখনই ওদের মাঝখানে আবারও আমাদের ডেমন এসে হাজির। মিয়াও মিয়াও বলে তুমি ওখানে। মুশেং তখন বলে তুমি আমার পরিবারের মতো। আমার দিদি বলেছে যদি তুমি অনিরাপদ থাকো তাই তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, তাই তুমি যেখানে যাও না কেন আমি তোমার সাথেই থাকবো। মিয়াও মিয়াও বলে একদম ঠিক, জিসি আমার সব থেকে কাছের বন্ধু, তাই আমিও চাই ও আমার সঙ্গে শপিং এ যাক। আর আমি বিয়ের জন্য যে ওয়েডিং গাউনটা পছন্দ করব সেটা জিসি যেন আমাকে পছন্দ করে দেয়। এখানে অনেকগুলো ওয়েডিং গাউন ছিল। ও জিসিকে জিজ্ঞেস করে যে আমি আমার বিয়েতে কোনটা পরবো। জিসি তখন বলে ওটা, মানে একবার শুধু মুখটা ইঙ্গিত করে দেখিয়ে দেয়, কিন্তু ও যেটা দেখিয়ে দেয় মিয়াও মিয়াও তার বিপরীতটা চয়েস করে, যেটা রুশোই চয়েস করেছিল। এবং ও সবার সামনে এটাও বলে যেটা আমার ভালোবাসার মানুষ চয়েস করবে আমি সেটাই নেব। এটা আরও বেশি গা জ্বলতে লাগে মুশেংয়ের, কিন্তু মুশেং ভেবেছিল মিয়াও মিয়াও ইয়ার্কি করছে, তবে কিছুক্ষণ পরেও বুঝতে পারে মিয়াও মিয়াও কিচ্ছু ইয়ার্কি করছে না। মিয়াও মিয়াও আসলেই ওকে বিয়ে করে এখানে থেকে যাওয়ারই প্ল্যান করছে, এবং এই কথাটাও ভালোভাবে জিসিকে বলেও দেয়। ও জিসিকে সরিও বলে যে একসঙ্গে ওরা টিম হয়ে কাজ করতে চেয়েছিল সেটা আর সম্ভব হচ্ছে না। মুশেংয়ের তখন হৃদয় পদ্ম পুকুরেও ভাঙন ধরে এবং সেটা আস্তে আস্তে ফিকে হয়ে আসতে লাগে। এদিকে মুশেংকে একা একা রেখেই রুশোয়ের সঙ্গে ওর কটেজে যাওয়ার জন্য মিয়াও মিয়াও প্রস্তুত হয়ে যায়। এই রুশোই টক যে কি এ জানেই না যে ওর বাবার এই চুড়িটা কাউকে পরিয়ে দিলে সে ওর জন্য পাগল হয়ে যাবে। যদি তুই ভাই নাই জানিস এই চুড়িটা কাউকে পরিয়ে দেওয়ার কি দরকার। আর এদিকে মিয়াও মিয়াও এর হৃদয়টাও এতটাই ঠুনকো ছিল যে সামান্য একটা চুড়ি ওকে সম্পূর্ণ বদলে দিল। এটা কিভাবে হতে পারে, এবং এদের এই ভালোবাসার মাঝখান থেকে কিভাবে নিজের ভালোবাসাকে আমাদের ডেমন উদ্ধার করবে সেটা দেখতে হলে পরের পর্ব আপনাদের দেখতে হবে। কারণ আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। এই পর্বটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এতখানি এক্সপ্লেন করতে গিয়ে আমার মাথাও ঝিমঝিম করা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই এপিসোডগুলো আমি অনেক ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আপনাদের একটু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এদের ভালোবাসার গল্প আপনাদের কেমন লাগছে তা জানাতেও ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।